ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে আমাদের মেডিকেল এন্ড ভার্সিটি ম্যাথের অ্যাডমিশন প্রোগ্রাম 2022 এর এক্সট্রা সিলেবাসের আজকের ফিজিক্স ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আজকের লেকচার 10, তার মানে হচ্ছে ফার্স্ট পেপারের ডাইনামিক্স চ্যাপ্টার নিয়ে থাকবো। ডক্টর সিফাত চৌধুরী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। আমি এমবিবিএস কমপ্লিট করে এখন ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত আছি। তো আসলে দেখো, আমাদের হচ্ছে এই যে এক্সট্রা সিলেবাসের এই চ্যাপ্টারটা, ডাইনামিক্স চ্যাপ্টার, তোমাদের বেশিরভাগেরই দেখা গেল এই চ্যাপ্টারটা খুব একটা বেশি পড়া হয় নাই। তো এই চ্যাপ্টারে আমাদের কোন কোন টপিক গুলো বেশি আসে সেই জিনিসগুলো আগে আমরা দেখবো। তারপরে সেই টপিক গুলা থেকে কোথা থেকে কিভাবে কোশ্চেন আসছে সেগুলো দেখবো। সাথে সাথে আমরা চেষ্টা করব কিছু কিছু যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে সেইগুলোর সাথে কিছুটা আমরা হচ্ছে একটু পরিচিত হতে, ঠিক আছে, ইন্ট্রোডিউস করবো আমি তোমাদের সেগুলো নিয়ে। তো চিন্তার কিছু নেই, আসো আমরা আমাদের আজকের এই ডাইনামিক্স ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো আমাদের এখানকার ইম্পর্টেন্ট টপিকস গুলো কি কি আছে। কোয়ান্টিটিজ রিলেটেড টু মোশন, এই এইখান থেকে দেখো আমাদের প্রিভিয়াস যে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, সেখানে 2021, 1920 এই দুইটা সেশনেই কোশ্চেন আসছে। এর আগেও কিন্তু এরকম টানা কয়েকবার কোশ্চেন আসছে কোয়ান্টিটিজ রিলেটেড টু মোশনস থেকে। এরপরে ডিফারেন্ট টাইপস অফ মোশন, সেখান থেকে আমাদের কোশ্চেন আসছে। এরপরে ইকুয়েশনস অফ মোশন, এইখান থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট দেখো ইকুয়েশন ডাইরেক্ট চলে আসে। মানে এই ইকুয়েশন থেকে ডাইরেক্ট আমাদের ইকুয়েশনটা দিয়ে বলে যেরকম উইচ ওয়ান ইজ দ্য ইকুয়েশন অফ, একটা কোশ্চেন দিয়ে দিল, হতে পারে রেঞ্জ বা এরকম রেঞ্জ এইরকম মোশন থেকে দিয়ে দিতে পারে। অথবা এখান থেকে কি করতে পারে, এখান থেকে ম্যাথ দিতে পারে। আর এই ম্যাথটাই হচ্ছে সব থেকে বেশি আসে এই চ্যাপ্টারে, যেটা তুমি দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস। এইখানে দেখো রিসেন্ট পাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইয়ারে দেখো এই যে 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, রিসেন্ট রিসেন্ট লাস্ট দুইটা ইয়ার্সে আমাদের কোশ্চেন ছাড়া বাকি প্রত্যেকটা ইয়ারে টানা কোশ্চেন আসছে কোথা থেকে, আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমস থেকে। ঠিক আছে, এই জন্য এই ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমরা সেই জিনিসগুলো দেখবো। এছাড়া আমাদের কি লাগবে, প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন থেকে কোশ্চেন আসতে পারে, এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখে রাখবো, যেটা আমাদের হচ্ছে ভার্সিটিতেও কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট। এরপরে লজ অফ ফলিং বডিজ, এই জিনিসটা আমরা অনেক জায়গায় পড়ে থাকি, যার কারণে এই জিনিসটা আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো, বাট হচ্ছে অতটা ইম্পর্টেন্স দিব না। কিন্তু আমাদের যে জিনিসটুকু জানা লাগবে সেটা আমরা জেনে রাখবো। ইউনিফর্ম সার্কুলার মোশন, এটাও আমরা হচ্ছে আরেকটা চ্যাপ্টারে পড়ি। এই একটা চ্যাপ্টারের সাথে তোমরা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টারের মধ্যে ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে একটু পড়ে ফেলছো এর আগে। তারপরে আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে বেসিক যে কিছু কথাবার্তা, সেই জিনিসগুলো এখানে আমরা হচ্ছে ডিসকাস করবো, চিন্তার কিছু নাই। তো আসো আমরা আমাদের আজকের টপিক শুরু করি প্রথমে ফ্রেম অফ রেফারেন্স থেকে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। দেখো আমাদের ফ্রেম অফ রেফারেন্স কয় টাইপের আছে, দুই টাইপের। কি কি, টু টাইপস অফ ফ্রেম অফ রেফারেন্স। কি কি, একটা ফার্স্টে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম। আর সেকেন্ড টাইপস হচ্ছে নন ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল। এখন কথা হচ্ছে ভাই, হোয়াট ইজ ইনার্শিয়াল ফ্রেম, হোয়াট ইজ নন ইনার্শিয়াল ফ্রেম। এখানে আমাদের যেহেতু কোয়েশ্চেন আসতেছে, তো এই নন ইনার্শিয়াল ফ্রেম থেকে আর আর আমাদের ইনার্শিয়াল ফ্রেম থেকে, এখান থেকে আমাদের যে জিনিসটা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের এই যে ফ্রেম গুলো আছে, এই ফ্রেম গুলা সায়েন্টিস্টরা এই ফ্রেম গুলার ভ্যারিয়াস নেম দিয়েছে। সেই নেম গুলো আমাদের একটু জেনে রাখতে হবে যে ভাই আমাদের কোন সায়েন্টিস্টটা কোন টাইপের নাম দিছে, সেই জিনিসগুলা। ঠিক আছে, তো আসো আমরা হচ্ছে প্রথমে ইনার্শিয়াল ফ্রেম কি জিনিস সেটা আসলে একটু দেখি। আমাদের ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে কি, যেই ফ্রেমে যেই ফ্রেমে আমাদের কোনো অ্যাক্সেলারেশন থাকে না। তার মানে অ্যাক্সেলারেশন কত, জিরো হয়ে যায়। তার মানে তোমার যদি কোনো একটা ফ্রেমে অ্যাক্সেলারেশন জিরো হয়, তার মানে তুমি সেটা কি কি বলতে পারো বলো তো। সেটার যদি বলা হয় যেরকম তার ভেলোসিটি, ভেলোসিটিটা কেমন হবে, ভেলোসিটিটা অবভিয়াসলি হবে কি, হয় ভেলোসিটিটা হচ্ছে অবভিয়াসলি কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে কোন একটা অবজেক্ট যদি স্ট্যাটিক থেকে এই চলতে থাকে, তাহলে সেইটা অ্যাক্সেলারেশন হবে জিরো। আর অ্যাক্সেলারেশন যখন জিরো হয়ে যাবে, তখন সেই ফ্রেমটাকে আমরা বলবো কি, ইনার্শিয়াল ফ্রেম। ঠিক আছে, এবার নন ইনার্শিয়াল ফ্রেম যেটা, হোয়াট ইজ নন ইনার্শিয়াল ফ্রেম। নন ইনার্শিয়াল ফ্রেমে তার মানে তুমি বুঝতে পারতেছো, আমরা যেহেতু অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করে ভাগ করতেছি, তার মানে এইখানে অ্যাক্সেলারেশন ইজ নট ইকুয়ালস টু জিরো।
তার মানে অ্যাক্সেলারেশন জিরো না হওয়া মানে কি, অবভিয়াসলি অ্যাক্সেলারেশন আছে। অ্যাক্সেলারেশন থাকবে কখন, যখন ভেলোসিটি চেঞ্জ থাকবে। তার মানে ভেলোসিটি চেঞ্জ থাকে মানে হচ্ছে এই যে নন ইনার্শিয়াল ফ্রেমে সেইখানে ভেলোসিটি কি হবে, ভেলোসিটি অলওয়েজ চেঞ্জেবল হবে, চেঞ্জেবল হবে, ঠিক আছে। তার মানে এখানে ভেলোসিটিটা কেমন হবে, চেঞ্জেবল হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেম। এখন এই যে আমাদের ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেম, এইখানে যদি তুমি চিন্তা করো এই গাড়ির মধ্যে, এই গাড়ির মধ্যে হচ্ছে এই যে লোকটা, সেই লোকটা কি হচ্ছে, এই তুমি যদি গাড়ির কথা চিন্তা করো, গাড়ির মধ্যে এই লোকটা দাঁড়ায় আছে, তাহলে এই যে গাড়ির ভিতরে লোকটা দাঁড়ায় আছে, এই গাড়িটা, এই গাড়ির হিসাবে, এই গাড়ির হিসাবে এই লোকটা তো স্ট্যান্ডিং স্টিল না। তাহলে এই লোকটার কি হচ্ছে কোনো ভেলোসিটি আছে, ভেলোসিটি নাই। কিন্তু গাড়ির হিসাবে, কিন্তু এই লোকটার হিসাবে যদি তুমি চিন্তা করো, এই লোকটা তো এখানে দাঁড়ায় আছে, গাড়িটা নিয়ে টান দিচ্ছে, তার মানে তখন এই লোকটার ভেলোসিটি বাড়তেছে না। তার মানে এই যে লোকটা, এই এই লোকটার কাছে কি মনে হচ্ছে, এই লোকটা একটা ভেলোসিটি নিয়ে আগায় যাচ্ছে, তার মানে একটা ভেলোসিটি আছে। তাহলে তখন তো সেটা হচ্ছে ভেলোসিটি আর ওই আগের মতো সেম থাকতেছে না, স্ট্যান্ডিং স্টিল থাকতেছে না, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের কথা, ফ্রেম অফ রেফারেন্স আমাদের যদি এমন কোনো হয়, তখন দেখা যাবে যে এরকম, এই যে গাড়ি, এইটার একটা ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয়ে যাবে। তার মানে তার একটা কি, অ্যাক্সেলারেশন থাকবে। তার মানে এই যে গাড়ির ক্ষেত্রে যখন এটা হচ্ছে অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন যদি জিরো হয়ে যায়, তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। কিন্তু যদি এরকম হয় যে অ্যাক্সেলারেশন ইজ নট ইকুয়ালস টু জিরো, জিরো হচ্ছে না, তাহলে তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক যেরকম এই লোকটার জন্য এই গাড়িটা যখন চলতে থাকবে, তখন এখানে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হবে, ঠিক আছে। আবার ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যদি তুমি বলো স্ট্যাটিং কন্ডিশনে আছে, যেটা আমি একটু আগে বুঝাইলাম, যে এই লোকটা তো এই গাড়ির রিলেটিভ রিলেটেড টু কার, এই লোকটা তো স্ট্যাটিক কন্ডিশনে আছে। স্ট্যাটিক কন্ডিশনে আসলে সেটা হচ্ছে কি হয়ে যাবে, সেটার কোনো অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে না, না থাকলে তার মানে কি, এটা ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে পড়বে। তাহলে এইরকম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল ফ্রেম। এখন এই যে দুইটা ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল ফ্রেম, এইটাকে কিন্তু আমরা হচ্ছে আহ, এই আমাদের যে ইনার্শিয়াল ফ্রেমটা আছে, ইনার্শিয়াল ফ্রেমটা আছে, ইনার্শিয়াল ফ্রেমে কিন্তু আমরা নিউটনস যত ল আছে, নিউটনস যে ল গুলো আছে, নিউটনস ল, এই এইটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস লটা ওবে করে। তার মানে তুমি নিউটনস যে ল আছে, সেই লটা তুমি ইনার্শিয়াল ফ্রেমের ম্যাথমেটিক্সে ইউজ করতে পারবা। বাট এই নিউটনস ল, এটা কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে অ্যাপ্লিকেবল হবে না। নন ইনার্শিয়াল ফ্রেমে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। তার মানে তোমার নন ইনার্শিয়াল ফ্রেমে তুমি আর এই নিউটনস ল অ্যাপ্লিকেবল করতে পারবা না। নিউটনস ল কোনটা, এই জন্য ইনার্শিয়াল ফ্রেমটাকে বলা হয় নিউটনস ফ্রেমও বলা হয়, নিউটনস ফ্রেমও বলা হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারলাম, ক্লিয়ার, এই জিনিসগুলো আমাদের হয়ে গেছে, এই জিনিসগুলো আমাদের মেনে নিচ্ছি, আমাদের এই জিনিসগুলো পেয়ে গেছি আমরা। তাহলে এখন আসো, আমাদের ফ্রেম অফ রেফারেন্স থেকে আমরা তাহলে কি কি জানতে পারলাম, দুই টাইপের ফ্রেম আছে, ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেমে হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে, আর নন ইনার্শিয়াল ফ্রেমে আমাদের অ্যাক্সেলারেশন থাকতেছে, তাই তো। আমাদের এইখানে হচ্ছে আমাদের ইনার্শিয়াল ফ্রেমে হচ্ছে আমাদের ভেলোসিটি তাহলে কেমন হচ্ছে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট হচ্ছে, আর নন ইনার্শিয়াল ফ্রেমে ভেলোসিটিটা চেঞ্জেবল হচ্ছে। আর এই যে নিউটনস ল, এটা কোনটাতে অ্যাপ্লিকেবল হচ্ছে, ইনার্শিয়াল লতে, ইনার্শিয়াল ফ্রেমে আমাদের এই নিউটনস লটা অ্যাপ্লিকেবল হচ্ছে, আর নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল অ্যাপ্লিকেবল হচ্ছে না। সেটা কোন কোন অ্যাপ্লিকেবল হবে, ল গুলো অ্যাপ্লিকেবল হবে, সেটা আমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে আমাদের চ্যাপ্টার আছে মডার্ন ফিজিক্স, তখন আমরা সেই জিনিসগুলো যে পড়বো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে ফ্রেম অফ রেফারেন্সে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। এবার আসো আমাদের ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল এন্ড থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, সেটা নিয়ে। দেখো আমাদের প্রথমে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা জানতে হবে, এই হচ্ছে আমাদের অ্যাক্সিস গুলা, এক্স, ওয়াই, জেড। মনে করো, তুমি ধরে নাও তোমার কোন একটা অবজেক্ট, তার তিনটা অ্যাক্সিসেই তার ভ্যালু আছে।
তার মানে এক্স এরও ভ্যালু আছে, ওয়াই এরও ভ্যালু আছে, জেড এরও ভ্যালু আছে। তাহলে সেইটাকে যেই অ্যাক্সিস বরাবর ভ্যালুটা থাকবে সেই অনুযায়ী আমরা হচ্ছে তত ডাইমেনশনাল অবজেক্ট বলবো। মনে করো কোন একটা অবজেক্টের যদি শুধুমাত্র এক্স এ ভ্যালু থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। যদি এক্স ওয়াই দুইটাতে থাকে, অথবা যদি বলো যেরকম জেড ওয়াই দুইটাতে আছে, মানে দুইটা অ্যাক্সিসে যদি থাকে তাহলে টু ডাইমেনশনাল। আর যদি দেখো যে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু আছে, তার মানে সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের হিসাব। আমাদের যদি যে কোনো একটা অ্যাক্সিস বা অ্যাক্সিসে ভ্যালু থাকে তাহলে ওয়ান ডাইমেনশনাল, টু অ্যাক্সিসে ভ্যালু থাকলে টু ডাইমেনশনাল অবজেক্ট, থ্রি অ্যাক্সিসে ভ্যালু থাকলে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। অথবা তোমাকে এইভাবেও বলা যেতে পারে যে ভাইয়া আমাদের যদি বলা হয় যেরকম কোন একটা অবজেক্ট, এটা তো অ্যাক্সিস দিয়ে বললাম, বললো যেরকম কোন একটা অবজেক্টের কি আছে, লেংথ আছে, লেংথ আছে, উইডথ আছে, উইডথ আছে, আর আছে কি, হাইট আছে, হাইট আছে। ঠিক আছে? তাহলে এরকম যদি হয় কোন একটা অবজেক্টের শুধু লেংথ আছে তাহলে সেটা কি ওয়ান ডাইমেনশনাল। যদি বলা হয় যে এরকম না শুধু লেংথ আর উইডথ দুইটাই আছে তাহলে সেটা হবে হচ্ছে টু ডাইমেনশনাল। যদি বলা হয় তিনটাই আছে তাহলে সেটা হবে হচ্ছে কি থ্রি ডাইমেনশনাল। তাহলে ঠিক আছে, যে একটা অবজেক্ট সেটা শুধুমাত্র লেংথ থাকবে তাকে বলবো আমরা ওয়ান ডাইমেনশনাল। শুধুমাত্র যদি উইডথ থাকে বা শুধু হাইট থাকে ওয়ান ডাইমেনশনাল। বাট দুইটা থাকলে টু ডাইমেনশনাল, আর তিনটাই যদি থাকে তাহলে বলবো হচ্ছে আমরা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। তাহলে এখন যদি তোমাকে বলা হয় এই যে যে থিন থ্রেডটা পাচ্ছ, এই থিন থ্রেড, এই থিন থ্রেড এইটার বেলায়, থিন থ্রেড এইটার বেলায় বলা হয় যেরকম এটা কি আছে, এটা হচ্ছে লেংথ আছে, লেংথ আছে। তার মানে এটার যে যে লেংথ আছে তাহলে এটা কি হচ্ছে কি আমাদের থিন থ্রেডটা কি হচ্ছে আমাদের থিন থ্রেড, থিন রড, রড এগুলো তাহলে কি হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র লেংথ আছে। দেখো শুধু একটা থাকলে কি হবে, ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট হবে। তবে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট। আবার যে এই যে আমাদের যে অবজেক্টটা ঝুলতেছে এইটার কিন্তু হচ্ছে লেংথ উইথ হাইট সবই আছে, লেংথ আছে, উইথ আছে, হাইট আছে। তাহলে এইটা যেহেতু আমাদের তিনটাই আছে তাহলে এটা কি একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট হবে। তাহলে এই জিনিসগুলো, এই যে পাথর বা আমাদের যে এটা হচ্ছে আমাদের রক, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল হলো। বা থিন থ্রেড, থিন রড এইগুলো কি হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট হচ্ছে। এরপরে তুমি দেখো এই যে পেপারটা, এই পেপারটার কথা তুমি চিন্তা করো, এই পেপারটার কি আছে, এই যে উইথ আছে, এটা হচ্ছে তার লেংথ আছে, তার মানে এইটা হচ্ছে তার উইথ, এটা হচ্ছে তার লেংথ। তাহলে এটা কি আছে, টু ডাইমেনশনাল বলা যায়। তার মানে এই যে পেপারটা থিন পেপার, এটা কি একটা টু ডাইমেনশনাল অবজেক্ট। ঠিক আছে? তাহলে এই যে থিন পেপার, তাহলে থিন পেপার, থিন মেটাল শিট, মেটাল শিট, শিট এইগুলো তাহলে কি হবে, সব আমাদের টু ডাইমেনশনাল অবজেক্ট। থিন রড, থিন থ্রেড এগুলো ওয়ান ডাইমেনশনাল, আর থিন পেপার, থিন মেটাল শিট এগুলো সব হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল অবজেক্ট। এখন তাহলে যদি বলা হয় আমাদের, আমরা হচ্ছে কি এই পেপারের মধ্যে আমাদের, আমাদের যে খাতাগুলো আছে সেই আমাদের খাতার মধ্যে আমরা কি ফুটবল খেলছি না, এই যে এইখানে এরকম আমরা হচ্ছে গোলবার দিতাম, এরকম গোলবার দিতাম, এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কি করতাম, আমাদের হচ্ছে প্লেয়ার সেট করে রাখতাম, এরকম 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 প্লেয়ার সেট করে রাখতাম, এরকম ভাবে প্লেয়ার সেট করে রাখতাম। এরপরে আমরা হচ্ছে এইখান থেকে কি করতাম, এইখান থেকে এরকম ভাবে কিক করতাম, এই পাইতো, এর কাছ থেকে এইভাবে কিক করতাম, এই এরকম ভাবে হচ্ছে এরকম ভাবে কিক করতাম না। তাহলে আমরা পেপারের মধ্যে কি করছি, ফুটবল খেলছি না। তাহলে এটা আমরা পেপারটাকে কি বানাইতাম, ফুটবল ফিল্ড বানাইতাম। তার মানে এই যে ফুটবল ফিল্ড, ফুটবল ফিল্ড, ফিল্ড এটা কি পেপারের মধ্যে যেহেতু ফুটবল ফিল্ড বানাইছি, এই ফুটবল ফিল্ডটাও কি একটা টু ডাইমেনশনাল অবজেক্ট। বাট তোমাকে যদি বলা হয় যেরকম ভাইয়া আমাদের এই যে চেয়ার আছে, এই যে চেয়ার আছে, চেয়ার আছে, এরপরে তোমাকে যদি বলা হয় যে ভাইয়া এই যে আমাদের টেবিল আছে, এরপরে তোমাকে যদি বলা হয় এই যে আমাদের ব্রিক আছে, তাহলে এই জিনিসগুলা, এই যে আমাদের রক আছে, রক, ব্রিক্স, টেবিল, ফুটবল, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট।
সব হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, কারণ তাদের কি আছে, তাদের সবকিছু আছে, তাই না? তার মানে তাদের সবকিছু আছে, তাদের কি আছে, লেংথ আছে, উইডথ আছে, হাইট আছে, এরপরে হচ্ছে তাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিন অ্যাক্সিসেই তাদের ভ্যালু আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা বলতে পারি এইগুলো হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। তাহলে আমাদের ওয়ান ডাইমেনশনাল অবজেক্টের মধ্যে পাইলাম শুধুমাত্র লেংথ থাকবে, অথবা শুধুমাত্র এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস অথবা জেড অ্যাক্সিসে এটার ভ্যালু থাকবে, যেরকম থিন থ্রেড, থিন রড, এইগুলা। আবার যেগুলো হচ্ছে আমাদের দুইটা অ্যাক্সিসে থাকবে, এক্স ওয়াই অথবা এক্স জেড অথবা জেড ওয়াই, যেটাই বলো, এইরকম দুইটা অ্যাক্সিসে যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি, বা যার লেংথ উইডথ থাকবে তাদেরকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে টু ডাইমেনশনাল অবজেক্ট, যেরকম থিন পেপার, থিন মেটাল শিট, ফুটবল ফিল্ড, এইগুলা। এরপরে যদি তোমাকে বলা হয় যেরকম ভাইয়া তিনটা ডাইমেনশনালি, তিনটা ডাইমেনশন মানে থ্রি ডি কোনটা হবে, থ্রি ডি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিসে যদি আমাদের কাজ মানে এদের ভ্যালু থাকে, তাহলে অথবা যদি বলা হয় লেংথ উইডথ আর হাইট, তিনটাই যদি থাকে, তখন তাহলে সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের কি, আর আমাদের থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমরা হচ্ছে ভুল করি, এই জিনিসগুলো যেন ভুল না হয় আমাদের। তাহলে এই অবজেক্ট গুলোর এক্সাম্পল আমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা অ্যাডমিশন টেস্টে এইখান থেকে কোশ্চেন আসছে। যেরকম আমাদের লাস্ট প্রিভিয়াস ইয়ার গুলোতে এরকম কোশ্চেন আসছিল, যেরকম আমাদের হচ্ছে which one is the three dimensional object, কোশ্চেন আসছিল which one is the থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন টেস্ট, এই প্রিভিয়াস ইয়ার থেকে একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, সরি, টু ডাইমেনশনাল কোশ্চেন ছিল, টু ডাইমেনশনাল অবজেক্ট কোনটা। তো টু ডাইমেনশনাল অবজেক্টের মধ্যে এখানে এরকম এক্সাম্পল হিসেবে ছিল যেরকম রক ছিল, এরপর হচ্ছে ব্রিক ছিল, তারপরে তোমার হচ্ছে এই যে থিন থ্রেড, থিন রড এইরকম ছিল, আর সাথে ছিল হচ্ছে এই থিন পেপার আর থিন মেটাল শিট, এইগুলো অপশনে ছিল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি, টু ডাইমেনশনাল অবজেক্ট হচ্ছে থিন পেপার, আমাদের থিন মেটাল শিট। ক্লিয়ার? তাহলে এই টাইপের কোয়েশ্চেন যখন আসে আমাদের, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আমাদের ভালোভাবে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আসলে আমরা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল অবজেক্ট পড়ছি। কারণ ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল মোশনটা কি, প্রথমে তুমি চিন্তা করো, মনে করো আহ কোন একটা, তুমি মনে করো যেরকম কোন একটা অ্যান্ট বা হচ্ছে একটা পিঁপড়ার কথা তুমি চিন্তা করো, এই হচ্ছে মনে করো একটা অ্যান্ট, এই হচ্ছে অ্যান্ট, এই হচ্ছে তার হচ্ছে বা সে হচ্ছে মনে করো চলতেছে, সে একটা লিনিয়ার লাইন দিয়ে চলতেছে, তার মানে সে যে লাইন দিয়ে চলতেছে, এই লাইনটা অনেকটা থিন থ্রেডের মতো না? তাহলে এই যে তার যে মোশনটা, এই যে লিনিয়ার মোশনটা তার, এটা কি ওয়ান ডাইমেনশনাল হলো না? তাহলে এই যে অ্যান্ট বা অ্যান্ট যেগুলো আছে, তাদের ক্ষেত্রে এই যে লিনিয়ার লাইন বরাবর যে চলাটা, এইটা কিন্তু তার হচ্ছে কি একটা লিনিয়ার মোশন, যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। যে কোন অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এরকম একটা অ্যাক্সিস দিয়ে যাচ্ছে। এখন মনে করো যেরকম তোমাকে যদি বলা হয় এই যে একটা ফুটবল, এ হচ্ছে একটা ফুটবল আছে, ঠিক আছে, এ একটা ফুটবল আছে, এই ফুটবলটাকে তুমি কিক করলা, ঠিক আছে, ফুটবলটাকে কি করছে, তুমি কিক করলা, কিক করলে সে এইরকম ভাবে হচ্ছে যে পড়লো। তাহলে এইখানে সে এইখান থেকে যে এইখানে আসলো ফুটবলটা, তাহলে তুমি এখন চিন্তা করো তো, তার এইখানে কোন কোন অ্যাক্সিসে তার ডাইমেনশনটা কি চিন্তা করো, সে এক্স অ্যাক্সিসে অবশ্যই তার ডিস্টেন্স একটা কভার করছে, আবার সে উপরের দিকে উঠছে, তাই না? উপরের দিকে ওঠা মানে কি, তার ওয়াই অ্যাক্সিসের একটা হচ্ছে ডিস্টেন্স আছে। তাহলে এই যে ফুটবলের যে মোশনটা হলো, ফুটবলের যে মোশনটা হলো, এটা তাহলে কোন ধরনের মোশন হবে, এইটা অবভিয়াসলি তাহলে কি হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল মোশন, যেহেতু আমাদের কি আছে, এক্স অ্যাক্সিসেও আছে, ওয়াই অ্যাক্সিসেও আছে। তাহলে এবার আসো, তোমাকে যদি বলা হয় একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স আছে, এই যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে অক্সিজেন গ্যাস আছে, এই যে অক্সিজেন গ্যাস গুলো আছে, এই গ্যাস যে এরকম আমাদের মলিকুল গুলো আছে, অ্যাটম গুলো আছে, সেইগুলা কোন দিকে ছুটতেছে, এই এক একটা এক এক দিকে ছুটতেছে না, এক একটা অ্যাক্সিসে ছুটতেছে। তারা যে এই এলোপাতাড়ি যে ছোড়াছুড়ি করতেছে, মানে হচ্ছে তাদের যে কন্ডিশন, এই কন্ডিশনে তাহলে কি এক্স অ্যাক্সিসেও ওয়াই অ্যাক্সিসেও তাদের মোশন আছে,
এক্স অ্যাক্সিসেও তাদের মোশন আছে, আবার জেড অ্যাক্সিসেও তাদের মোশন আছে। তাহলে এই যে এই মোশন অফ দিস অ্যাটমিক মলিকিউলস ইন এ বক্স, এটা কেমন হবে? থ্রি ডাইমেনশনাল মোশন হবে, তাই না? যেটাতে হচ্ছে তিন দিকে যেতে পারে। যদি তোমার হচ্ছে তাহলে মোশন এমন হয় যে আমাদের আমাদের হচ্ছে এক ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট, টু ডাইমেনশনাল অবজেক্ট, থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, এই যে অবজেক্ট গুলো যেরকম হচ্ছে একটা অ্যাক্সিসে গেলে, একটা অ্যাক্সিসে যদি তার হাইট লেংথ এরকম থাকে অথবা একটা অ্যাক্সিসে ভ্যালু থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে অবজেক্ট। আর যখন তার মোশনটা এরকম হবে যে এদের ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল, এই ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস যে কোনো একটা অ্যাক্সিসে তার মোশন আছে, অথবা দুইটা অ্যাক্সিসে তার মোশন আছে, অথবা তিনটা অ্যাক্সিসে তার মোশন আছে। যখন তিনটা অ্যাক্সিসে মোশন থাকবে তখন সেটাকে বলবো হচ্ছে থ্রি ডাইমেনশনাল মোশন। যখন টু ডাইমেনশনাল মোশনের হিসাব আসবে তখন হচ্ছে আমরা বলবো হচ্ছে দুইটা অ্যাক্সিসে তার মোশন আছে, যেরকম প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা বলতে পারি। আর হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিসে, লিনিয়ার কোনো একটা অ্যাক্সিসে যদি এরকম থাকে, তাহলে সেটার জন্য যে মোশনটা আছে সেটাকে আমরা বলতেছি ওয়ান ডাইমেনশনাল মোশন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল মোশন যেগুলো আছে, মোশনের হিসাবগুলো আমরা হচ্ছে তাহলে কি দেখতে পেলাম, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার। তাহলে তোমরা এখন এই পোল কোশ্চেনটার অ্যান্সার একটা 1 মিনিট চিন্তা করো। 1 মিনিট চিন্তা করার পরে আমি তোমাদেরকে অ্যান্সার বলে দিব। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ টু ডাইমেনশনাল মেজারমেন্ট? ডিসপ্লেসমেন্ট, এরিয়া, হাইট, ভলিউম। চিন্তা করো তোমরা। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তুমি চিন্তা করো, তোমাদের এতক্ষণ তো তোমরা চিন্তা করে ফেলছো আশা করি। ডিসপ্লেসমেন্ট মানে কি? তুমি হচ্ছে যে কোনো একটা দিকে এরকম সরে গেলা, তার মানে এক্স অ্যাক্সিসে সরতে পারো, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা কি হলো? ওয়ান ডাইমেনশনাল হলো না? ওয়ান ডাইমেনশনাল হলো। আবার তুমি হাইটের কথা যদি চিন্তা করো, তোমার হাইট মানে কি? উপরের দিকে আছে শুধুমাত্র। তাহলে এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর? তোমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, বা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে তোমার ভ্যালু আছে। তার মানে এটাও কি একটা অ্যাক্সিসে, তার মানে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট। ভলিউমের কথা তুমি চিন্তা করো, ভলিউম মানে কি? হাইট থাকবে, হাইট, তারপর লেংথ, লেংথ আর উইথ, তাই না? তাহলে এটা হচ্ছে ওয়ান, টু, থ্রি। তার মানে ভলিউম হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। তাহলে এখানে হাইটও আছে, উইথও আছে, লেংথও আছে, এই তিনটার মাল্টিপ্লিকেশন হচ্ছে আমাদের এই ভলিউম। তার মানে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। থাকলো এরিয়া, এরিয়াটা হচ্ছে কি? এরিয়া আমরা জানি কি? লেংথ ইন্টু উইথ। তাহলে এখানে হচ্ছে কি দুইটা জিনিস আছে, লিঙ্ক আছে আর উইথ আছে। তার মানে এটা কোন ধরনের অবজেক্ট হবে? টু ডাইমেনশনাল অবজেক্ট হবে। তার মানে এটা কোন ধরনের মেজারমেন্ট হলো? টু ডাইমেনশনাল মেজারমেন্ট। তাহলে টু ডাইমেনশনাল মেজারমেন্ট কি আমরা বুঝতে পারলাম? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল মেজারমেন্ট। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমাদের। এখন আসো তাহলে আমাদের এই টু ডাইমেনশনাল মেজারমেন্ট আমরা ক্লিয়ার। এখন আসো অ্যাবসলিউট আর রিলেটিভ মোশন। হোয়াট ইজ অ্যাবসলিউট মোশন, হোয়াট ইজ রিলেটিভ মোশন? ধরে নাও তোমার এখানে গাড়ি আছে, এই কারটা অথবা এই লোকটা। তুমি কারটার কথা যদি চিন্তা না করো, শুধু এই লোকটার কথা চিন্তা করো। যে লোকটা কি? যে লোকটা হচ্ছে মনে করো যেরকম 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াচ্ছে, ঠিক আছে? 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াচ্ছে। আর এই যে কারটার কথা চিন্তা করো, কারটা মনে করো এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে। এখন যদি আইসোলেট ভাবে চিন্তা করো, শুধু এই মানুষটার কথা চিন্তা করো, এই মানুষটার কথা চিন্তা করো যে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে, তাহলে এটা হচ্ছে তার অ্যাবসলিউট ভেলোসিটি। আবার কারটার কথা যদি চিন্তা করো আইসোলেটলি, শুধুমাত্র কারটা আছে এখানে যেটা 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে চলতেছে, তাহলে এটা হচ্ছে তার অ্যাবসলিউট মোশন, ঠিক আছে? কিন্তু যখন তুমি রিলেটিভলি চিন্তা করবা, মানে এই যে পার্সনটা দৌড়াচ্ছে বা রানিং কন্ডিশনে আছে, তার রিলেটেড টু হিম
এই কারের ভেলোসিটিটা কত, যখন তুমি সেই হিসাব করবা তখন তুমি পাবা রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন হয় অবভিয়াসলি অ্যাটলিস্ট দুইটা অবজেক্টের ভেলোসিটির হিসাব করে। যেরকম দুইটা একই ডিরেকশনে যাচ্ছে, যখন এরকম হবে একই ডিরেকশনে দুইটা অবজেক্ট মুভ করতেছে, তখন রিলেটিভ মোশনটা কি হবে, এটা হচ্ছে v1 আর এটা যদি v2 হয়, রিলেটিভ মোশন ভেলোসিটি হবে হচ্ছে v1 মাইনাস v2, যখন একই ডিরেকশনে চলতেছে। ঠিক আছে, দুইটা একই ডিরেকশনে চলবে তখন রিলেটিভ মোশনটা হবে হচ্ছে v ইকুয়ালস টু v1 মাইনাস v2। যেরকম তুমি যখন হচ্ছে একটা গাড়ির পাশ দিয়ে তুমি আরেকটা গাড়ি যখন চালাতে থাকবা, দুইটাই যদি মনে করো যেরকম একটা 100 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে আর একটা 80 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে, দেখবা যেরকম আহ, দেখে মনে হবে না দুইজন, তুমি তোমার পাশে যদি মনে করো আরেকটা গাড়ি একই স্পিডে চলতে থাকে, দেখলে মনে হবে দুইজন হচ্ছে একই স্পিডে চলতেছে, দাঁড়ায় আছে, সামনে যে আগে যাচ্ছে এটা মনেই হবে না, রিলেটিভিটি এটা। তাহলে এই সেম জিনিসটা হয় কেন, কারণ হচ্ছে যে একই ডিরেকশনে যখন চলে তখন রিলেটিভ মোশনের ভেলোসিটিটা আমরা বের করতে গেলে কি করতে হয়, মাইনাস করতে হয়। যার কারণে এই যে গাড়িটা চলতেছে 60 কিলোমিটার পার আওয়ার, লোকটা চলতেছে 20 কিলোমিটার পার আওয়ার, এটা রিলেটিভ মোশন কত হবে তখন, 60 - 20 মানে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ মোশন হবে। তাহলে এই হচ্ছে আমাদের এইটা। কিন্তু যদি এরকম হয় একই ডিরেকশনে না চলে এরকম উল্টা ডিরেকশনে চলে, উল্টা ডিরেকশনে চলে, এ মনে করো হচ্ছে চিন্তা করতেছে এই হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে আর এ চলতেছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তখন কি হবে, দেখো তুমি যখন গাড়িতে চলো বা বাসে চলো, তখন দেখবে যেরকম তোমার গাড়ি যখন সোজা সামনের দিকে আগায়, অপোজিট ডিরেকশন থেকে গাড়ি যখন তোমাকে ক্রস করে সাই সাই করে ক্রস করে, মানে অনেক বেশি স্পিডে অনেক বেশি ফাস্ট ক্রস করে না? এত ফাস্ট কেন মনে হয়, কারণ যখন তোমার রিলেটিভ মোশনটা এখানে কাজ করে, তার মানে যখন তুমি হচ্ছে অপোজিট ডিরেকশনে যাচ্ছ, তখন এইখানে তোমাদের রিলেটিভ মোশন, এইখানে তোমাদের রিলেটিভ মোশনটা কেমন হবে, এইখানে তোমার রিলেটিভ মোশনটা হবে হচ্ছে দুইটা মোশনের অ্যাডিশন, v1 প্লাস v2। এটা যদি v1 হয় এটা যদি v2 হয়, তাহলে দুইটার অ্যাডিশন মানে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার, মানে 110 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার রিলেটিভ মোশনটা। তাহলে এই যে জিনিসটা তুমি পেলা, এই জিনিসটা কখন পেলা, যখন হচ্ছে তোমার অপোজিট ডিরেকশনে চললে তখন ভেলোসিটিটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, আর যখন সেম ডিরেকশনে যাবে তখন সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেম ডিরেকশন মাইনাস, অপোজিট ডিরেকশন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। যেরকম এর আগে হচ্ছে আমাদের রিলেটিভ মোশনের ডেফিনেশন থেকে কোশ্চেন আসছে অ্যাডমিশন টেস্টে, রিলেটিভ মোশনের ডেফিনেশন থেকে ডেফিনেশন থেকে কি কোশ্চেন আসছে, যে বলছে যেরকম দুইটা মুভিং অবজেক্টের একটার ভেলোসিটি আর একটা রিলেটিং টু আদার, সেই ভেলোসিটিটাকে কি বলে, বলা হয় কি রিলেটিভ মোশন, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের আসলে কি কোনো কিছু অ্যাবসলিউট মোশন বলতে কিছু আছে? কারণ আমরা যে আর্থটাকে চিন্তা করতেছি, এই যে আমাদের আর্থ, এই আর্থ নিজেই তো অলওয়েজ মুভিং, আর্থ কি অলওয়েজ মুভিং না? অলওয়েজ মুভিং, তার মানে এ তো স্টেশনারি কন্ডিশনে নাই। তার উপরে যে আমরা আছি দৌড়াদৌড়ি করি, বা হচ্ছে আমাদের যে গাড়ি ঘোড়া আছে, এই যে গাড়ি ঘোড়া আছে, গাড়ি ঘোড়া যে আছে, এই গাড়ি ঘোড়া যে আছে, এইগুলা যে দৌড়াদৌড়ি করতেছে, আমরা দৌড়াদৌড়ি করতেছি, এইগুলা তো অবশ্যই কি আর্থ নিজেই তো ঘুরতেছে, নিজেই মুভিং কন্ডিশনে আছে। আর্থকে রিলেটিভলি রেখে আমরা হচ্ছে কি করতেছি, আমরা নিজেরা ঘোরাঘুরি করতেছি, বা আমাদের নিজেদের একটা মোশন আছে, আর্থের একটা মোশন আছে, আমাদের একটা মোশন আছে। তার মানে আসলে আমাদের ওয়ার্ল্ডে কোনো কিছু কি অ্যাবসলিউট মোশন? আমাদের ওয়ার্ল্ডে কোনো মোশনই অ্যাবসলিউট মোশন না, সব মোশনই আমাদের কি আসলে রিলেটিভ মোশন, তাই না? আমাদের অ্যাবসলিউট মোশন বলতে আসলে কোনো মোশন নাই। সব কোন ধরনের মোশন, আমাদের অ্যাবসলিউট মোশন। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে সব মোশনই হচ্ছে আমাদের অ্যাবসলিউট মোশন। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আসো আমাদের ইউনিফর্ম ভেলোসিটি আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে একটু কথাবার্তায় আসি। দেখো, আমাদের ইউনিফর্ম ভেলোসিটি আর ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে।
এখানে তোমার ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু কন্ডিশন, যেরকম তোমার কিছু ইকুয়েশন জানা লাগবে। ঠিক আছে, যে ইকুয়েশন গুলো আমাদের আগে জেনে আসলে তখন তুমি হচ্ছে যখন হিসাব করবে তখন সুবিধা হবে। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, কোনো সময় তোমার ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না, অথবা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে তোমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অলওয়েজ সিমিলার থাকতেছে। ঠিক আছে, তার জন্য আগে চলো আমরা হচ্ছে একটু দেখে আসি আমাদের এই ইকুয়েশনস অফ মোশন গুলা। ইকুয়েশনস অফ মোশনের ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন আছে হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। ইকুয়েশন গুলো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য একটু মুখস্থ রাখতে হবে। এগুলোর ডিরাইভেশন আমাদের এখন আর লাগবে না, কারণ আমাদের অ্যাডমিশন টেস্টে ডিরাইভেশন আসে না। এখন এস ইকুয়ালস টু ভিটি মানে আমাদের যে ডিসপ্লেসমেন্ট, এটা ইকুয়ালস টু কি হবে যদি কোনো ইনিশিয়াল ভেলোসিটি না থাকে। ঠিক আছে, কারণ কি আমাদের দেখা যায় যেরকম এই ইকুয়েশনটা আসছে কি এস ইকুয়ালস টু ভি নট প্লাস ভিটি। ঠিক আছে, তো এই ভি নট কি ইনিশিয়াল ভেলোসিটি। এই ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে কি আমাদের যদি একটা অবজেক্ট স্ট্যাটিক কন্ডিশনে থাকে, স্টেশনারি অবস্থায় থাকে, তাহলে তার ভি নট কি হয়ে যাবে, ভি নট হয়ে যাবে 0। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে, বলতে পারি। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা এস ইকুয়ালস টু ভিটিটা পাইলাম। এই এই জিনিসটা যদি এরকম হয় যে যদি বলা হয় এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, তাহলে এই ভি হচ্ছে কি তখন কনস্ট্যান্ট হয়ে যাবে, ভি কনস্ট্যান্ট হয়ে যাবে, ইকুয়েশনটা হয়ে যাবে এস ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এটা হয়ে যাবে একটা ইকুয়েশন। তার মানে টাইম যদি টু টাইমস করা হয়, তাহলে ডিসপ্লেসমেন্টও টু টাইমস হবে যদি ইউনিফর্ম ভেলোসিটি থাকে, তাই না? এরপরে যদি আসো আরেকটা ইকুয়েশনে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। এই ইকুয়েশন থেকে যদি বলা হয় যে ভাইয়া যদি এমন হয় ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলতেছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে অ্যাক্সেলারেশনে একটা অবজেক্ট স্ট্যাটিক কন্ডিশন থেকে চলতেছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর স্ট্যাটিক কন্ডিশন। তার মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকা মানে কি, সেখানে থাকা মানে হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট, আর স্ট্যাটিক কন্ডিশন মানে হচ্ছে ভি নট 0। তাহলে সেখান থেকে আমরা যদি পাই এস ইকুয়ালস টু, তাহলে কি পাবো বলতো, এখান থেকে এস ইকুয়ালস টু ভি নট 0t প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো এইখানে বলছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তার মানে এটা হবে এস ইকুয়ালস টু এস ইজ প্রপোর্শনাল টু আমাদের টি স্কয়ার। তাহলে এখন কোশ্চেন আসতেছে ভাইয়া এইখানে হচ্ছে এস ইজ প্রপোর্শনাল টু টি আর এখানে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাহলে আমরা কিভাবে বুঝবো, ম্যাথ কিভাবে করব? দেখো তোমার বলে দিবে যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলে দেয় তখন অ্যাক্সেলারেট করবা মানে হচ্ছে স্কয়ার করে দিবা, আর যদি ইউনিফর্ম ভেলোসিটি বলে তাহলে শুধু টাইমস এর সাথে প্রপোর্শনাল রিলেশন থাকবে। তাহলে আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ভাইয়া যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কোশ্চেনে বলা থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ প্রপোর্শনাল টু টাইম স্কয়ার টি স্কয়ার, আর যদি ইউনিফর্ম ভেলোসিটি বলা থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ প্রপোর্শনাল টু টি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু আমাদের মাথায় রেখো, এই জিনিসটা আমাদের গেল। তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে স্ট্যাটিক কন্ডিশনের কোন একটা অবজেক্ট, সেটার ডিসপ্লেসমেন্ট ইজ প্রপোর্শনাল টু আমাদের টাইম স্কয়ার। ক্লিয়ার? এরপর আসে আরেকটা ইকুয়েশন দেখি, সেটা হচ্ছে কি v equals to v naught plus at। এই ইকুয়েশনে আসো, যদি এখানে বলা হয় সেটা হচ্ছে সেম ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর স্ট্যাটিক কন্ডিশন সেম কন্ডিশনে থাকে, তাহলে এইখানে হচ্ছে কি থাকতেছে v is proportional to t না, v is proportional to t। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, যদি দেখা যায় যে এরকম তোমার বলে দেয় ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে একটা স্ট্যাটিক কন্ডিশনের একটা অবজেক্ট, সে যদি তার যদি ভেলোসিটি 3 টাইমস করা হয়, ভেলোসিটি মনে করো 3 টাইমস করে দিল, ভেলোসিটি যদি 3 টাইমস করা হয় তাহলে তার টাইম কতটুকু লাগবে, টাইমও 3 টাইমস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টাইমটাও কি হয়ে যাবে 3 টাইমস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের গেল। এখন এরপরে আসা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা, যদি তোমার এরকম দেওয়া থাকে আরো একটা ইকুয়েশন যে ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, এখন তোমার যদি সেম কথা বলে দেওয়া হয় স্ট্যাটিক কন্ডিশন, স্ট্যাটিক কন্ডিশন
সেখান থেকে ইকুয়েশন আসবে ভি স্কয়ার ইকুয়ালস টু 2as। এখন যদি তোমাকে বলা হয় যে এরকম ভাইয়া না, এখানে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, তাইলে তখন এটার ইকুয়েশনটা কি হবে? তখন এ হয়ে যাবে কনস্ট্যান্ট, তখন এটা হয়ে যাবে হচ্ছে বি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এস, অতএব বি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এস। তার মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে স্ট্যাটিক কন্ডিশনের কোনো অবজেক্ট তার একেবারে লাস্ট যে ভেলোসিটি, এন্ডিং মোমেন্টের যে ভেলোসিটি হবে, সেটা হচ্ছে কি তার ডিসপ্লেসমেন্টের রুটের প্রপোর্শনাল হবে। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু এখন যদি বলা হয় এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে না চলে, এটা হচ্ছে কিভাবে চলতেছে, এটা যদি ডিসিলারেশনে চলে, ডিসিলারেশনে চলে, ডিসিলারেশনে যদি চলে তখন ওই ইকুয়েশনটা কি হয়ে যাবে, এই ইকুয়েশনটা তখন কি হয়ে যাবে, এই ইকুয়েশনটা হয়ে যাবে ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার মাইনাস 2as, যেহেতু এ ইকুয়ালস টু মাইনাস এ, তাই না? এখানে এ কি হয়ে যাবে, মাইনাস না, যেহেতু ডিসিলারেশন আছে, ডিসিলারেশনের কারণে, তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসো, মনে করো তোমাকে বলে দিল কোনো একটা টাইমে একটা অবজেক্ট আছে, বললো যেরকম যে কোনো একটা nth সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কেমন, ডিসপ্লেসমেন্ট কেমন, এই টাইপের যদি ম্যাথ দেয়, তাহলে তখন আমাদের কি মনে রাখতে হবে, n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে টি সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে কিরকম হবে, এস এন ইকুয়ালস টু ভি নট প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, এইখানে 2t মানে কি, টি সেকেন্ডে মনে করো, টি সেকেন্ডে, তাহলে ধরে দিই টি সেকেন্ডে, মনে করো যদি 5 সেকেন্ডের কথা বলে, তাহলে ই হবে কি s5 equals to v naught plus half of a into 2 into 5 minus 1। এইভাবে, এইভাবে হচ্ছে ইকুয়েশন দিয়ে ম্যাথ করতে হবে। ঠিক আছে, আর যদি বলে দেয় যেরকম স্ট্যাটিক কন্ডিশন, স্ট্যাটিক যদি বলে দেয়, তাহলে স্ট্যাটিক বলে দিলে তখন তো হচ্ছে ভিটা হয়ে যাবে কি, জিরো হয়ে যাবে, ভিটা জিরো হয়ে যাবে, তখন ইকুয়েশন আরো সহজ হয়ে যাবে। তাহলে এই যে ইকুয়েশন গুলো আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ এইখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এর আগে প্রিভিয়াস ইয়ার গুলোতে কোশ্চেন আসছে, 0809-এ আমাদের এখান থেকে কোশ্চেন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে, উইচ ওয়ান ইজ দ্য ইকুয়েশন অফ মোশন, এরকম ভাবে কোশ্চেন আসছে, উইচ ওয়ান ইজ নট দ্য ইকুয়েশন অফ মোশন, এইভাবে কোশ্চেন আসছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা অনেকগুলো ইকুয়েশন পাইলাম, অনেকগুলো ইকুয়েশন থেকে আমাদের এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো তোমরা এখন এই জিনিসগুলো একটু আহ 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট টাইম, 3 মিনিট টাইম দিচ্ছি, তোমরা এই জিনিসটা এখন, এই জিনিসগুলো এখনই তোমরা হচ্ছে পড়ে ফেলো, এখনই পড়ে ফেললে এখনই হয়ে যাবে। ঠিক আছে। ও ভাই, আমি বলছিলাম ব্রেক দিছিলেন। না ভাই, ব্রেক দিই নেই, ওদের হচ্ছে এই ইকুয়েশন গুলো হচ্ছে মানে মেমোরাইজ করতে টাইম দিছি, এরপরে আচ্ছা হচ্ছে আচ্ছা, ঠিক সাইডে আছে চলে ঠিক যাবো। আছে ভাই।
তাহলে এই জিনিসটা এখন তোমরা হচ্ছে পেয়ে গেছো, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা এখন হচ্ছে ইকুয়েশনস অফ মোশন গুলো আল্লাহর রহমতে পারি। এখন এই ইকুয়েশনস অফ মোশন গুলো যখন তুমি পারো, তখন তোমার হচ্ছে এই ইউনিফর্ম ভেলোসিটি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ইকুয়েশন গুলো পড়তে সুবিধা হবে। কেন? তার কারণ হচ্ছে তুমি তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড গুলো জেনে গেছো। এখন এখন যেহেতু তুমি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড গুলো জেনে গেছো, তাহলে তুমি এখন তোমার যদি বলা হয় যেরকম ভাইয়া আমাদের এই যদি বলা হয় যেরকম এসটি গ্রাফ, এস টি গ্রাফ, এসটি গ্রাফ মানে কি? ডিসপ্লেসমেন্ট এন্ড টাইম গ্রাফ। এই এসটি গ্রাফ গুলা কেমন হবে? গ্রাফ দেখো দুই টাইপের হতে পারে। গ্রাফ হইতে পারে হচ্ছে কি লিনিয়ার গ্রাফ হইতে পারে, গ্রাফ হইতে পারে হচ্ছে দুই ধরনের, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন হইতে পারে, অথবা আমাদের কি হবে প্যারাবোলা হইতে পারে, যেরকম এখানে দেখতে পাচ্ছ প্যারাবোলা হইতে পারে। তার মানে তোমার হচ্ছে স্ট্রেট লাইন থাকতে পারে, অথবা আঁকা বাঁকা লাইন থাকতে পারে, বা প্যারাবোলা টাইপের থাকতে পারে। তাহলে যখনই তুমি মনে রাখবা স্ট্রেট লাইন যখন থাকবে, স্ট্রেট লাইন যখন থাকবে, তার মানে হচ্ছে কি, হয় সেটা ইউনিফর্ম ইউনিফর্ম ভেলোসিটি ভেলোসিটি বোঝাবে, অথবা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বোঝাবে, অথবা ইউনিফর্ম পজিশন বোঝাবে, ইউনিফর্ম পজিশন বোঝাবে। মানে স্ট্রেট লাইন থাকা মানে কি, সেই জিনিসটা ইউনিফর্ম হবে। স্ট্রেট লাইন মানে সেটা হচ্ছে ইউনিফর্ম হবে। আর যখনই স্ট্রেট লাইন থাকবে না, তার মানে বুঝবা সেটা ইউনিফর্ম ভেলোসিটি ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের কোনোটারই পার্ট না। ইউনিফর্ম পজিশন মানে কি? ইউনিফর্ম পজিশন মানে হচ্ছে সে হচ্ছে যেই পজিশন ছিল সেই পজিশনে আছে, স্ট্যাটিক। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে সে যেই অ্যাক্সেলারেশন ছিল সেই অ্যাক্সেলারেশনে আছে। ইউনিফর্ম ভেলোসিটি মানে সে যেই ভেলোসিটিতে ছিল সেই ভেলোসিটিতে আছে। তাহলে এই হচ্ছে তার ইউনিফর্ম স্ট্রেট ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম পজিশন। তার মানে স্ট্রেট কন্ডিশন গুলো যখন স্ট্রেট লাইন পাবো, তখনই আমরা এই জিনিসটা বলবো। ঠিক আছে? তাহলে এখন আসো, এই যে তোমার যদি এইটা বলা হয় এটা কি স্ট্রেট লাইন, তার মানে এটা কি অবশ্যই একটা ইউনিফর্ম কোন একটা কিছু আছে। আর ইউনিফর্ম দেখো তো তোমার এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিস্টেন্স দেখো উপরে ওয়াই অ্যাক্সিসে ডিস্টেন্স কিন্তু কাভার হচ্ছে। যেহেতু ডিস্টেন্স কাভার হচ্ছে, তার মানে এটা ইউনিফর্ম পজিশনে না। এখন তুমি চিন্তা করো, এখানে ডিসপ্লেসমেন্ট আছে তার মানে এস, আর নিচে হচ্ছে টাইম আছে তার মানে টি। তাহলে এস বাই টি এটা ইকুয়ালস টু কি, ভি না? তার মানে এটা কিসের গ্রাফ? এটা হবে হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ, ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। ক্লিয়ার? তাহলে এটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। বলো এখন এইটা হচ্ছে কি ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ কিনা? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। এখন আসো আমাদের এইটাতে, এই ভেলোসিটি আর টাইম। দেখো ভেলোসিটি যেই পজিশনে আছে সেই পজিশনে আছে, সেই পজিশনেই আছে, সেই পজিশনেই আছে। তাহলে এই যে আমাদের গ্রাফটা এটা যে পাচ্ছি, এটা আমাদের কি ধরনের? ভি টি গ্রাফ। এই গ্রাফটাতে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে কি ইউনিফর্ম ভেলোসিটি অ্যাক্সেলারেশন বা পজিশন হবে। এখন এইখানে দেখো তো, এখানে স্ট্যাটিক কন্ডিশন আছে না, ইউনিফর্ম ভেলোসিটি কি কোনো টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ আসতেছে? টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ নাই, তাই না? এখানে টাইমের সাথে সাথে কোনোই চেঞ্জ নাই। তাহলে এরকম যদি টাইমের সাথে সাথে যদি তোমার কোনো চেঞ্জ না থাকে, টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ নাই, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস এর একটা প্যারালাল গ্রাফ পাচ্ছি। এইটা হচ্ছে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস এর প্যারালাল গ্রাফ, যেখানে টাইমের সাথে ভেলোসিটির কোনো চেঞ্জ নাই। তার মানে ভেলোসিটিটা কেমন আছে? এইখানেও ভেলোসিটিটা সেম আছে, তার মানে এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। এখানে ভেলোসিটিটা ইউনিফর্ম আছে। কখন ইউনিফর্ম আছে? যখন এটা হচ্ছে কি আমাদের ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই তোমার ভেলোসিটিটা একদম ইউনিফর্ম অবস্থায় আছে, স্ট্রেট অবস্থায় আছে, চেঞ্জ হচ্ছে না টাইমের সাথে, ভিটি গ্রাফ তো তুলনায়। এইখানে যদি তুমি চিন্তা করো, এখানে ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে কি হচ্ছে, বাড়তেছে না? তার মানে তুমি এখানে ভেলোসিটিটা ইউনিফর্ম আছে, তুমি তখন বলবা ভাইয়া এখানে ভেলোসিটি তাহলে কিরকম ভাবে ইউনিফর্ম আছে। এইখানে ব্যাপারটা দেখো, এখানে মনে করো যেরকম 5 সেকেন্ড পরে ভেলোসিটি ছিল হচ্ছে, এই ডিসপ্লেসমেন্ট ছিল 10 মিটার, টাইম মনে করো 2 টাইমস করে দিলা, 10 সেকেন্ড হয়ে গেল। 10 সেকেন্ড পরে এইটাও কি হয়ে যাবে, 2 টাইমস হয়ে যাবে, তার মানে 20 মিটার হয়ে যাবে। তাহলে এস বাই টি, তখন দেখো এই ক্ষেত্রে এস বাই টি কি ছিল,
এস বাই টি ছিল তোমার 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড। এইখানে দেখো কি আছে 20/10 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখছো ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে এইরকম না যেরকম আমাদের 0 পয়েন্ট দিয়ে যদি কোনো একটা লিনিয়ার লাইন যায়, স্ট্রেট লাইন যায়, তাহলে সেটা কিভাবে ভাই ইউনিফর্ম ভেলোসিটি হলো? এটাই তো ইউনিফর্ম ভেলোসিটি না? এটাও ইউনিফর্ম ভেলোসিটি হতে পারে কিভাবে দেখো। এই ইকুয়েশনটা আসলে এটা কোথা থেকে আসছে জানো? এস ইজ প্রপোর্শনাল টু টি ইকুয়েশন থেকে। এস যতটুকু এস এর সাথে টি প্রপোর্শনালি রিলেশনে আছে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপর আসে এই যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট টাইম এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে তোমার সেম জিনিস। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টাইম, এটা কিন্তু ইউনিফর্ম না, তার মানে এটা হচ্ছে নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম, তাহলে নন ইউনিফর্ম এইখানে কি হচ্ছে দেখো তো। এখানে এস ডিসপ্লেসমেন্ট হচ্ছে টাইমের সাথে এই এই যে ইকুয়েশনটা যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে টাইম যত বাড়তেছে ডিসপ্লেসমেন্ট তত বাড়তেছে, ইউনিফর্মলি হচ্ছে। মানে এখানে হচ্ছে প্রপোর্শনেটলি বাড়তেছে, কিন্তু শুরুর দিকে যতটুকু বাড়ছিল লাস্টের দিকে তো হচ্ছে বেশি বাড়তেছে। তার মানে কি এটা এস বাই টি হলো, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি না। ইউনিফর্ম ভেলোসিটি না। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি যদি না হয়, এখানে তার মানে কি আছে? অবশ্যই অ্যাক্সেলারেশন আছে। ইউনিফর্ম ভেলোসিটি থাকলে কি অ্যাক্সেলারেশন থাকবে? ইউনিফর্ম ভেলোসিটি থাকলে a ইকুয়ালস টু 0 হয়ে যায়। ইউনিফর্ম ভেলোসিটি এখানে থাকলে কি হবে? a ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তাই না? কিন্তু এইখানে অবশ্যই অ্যাক্সেলারেশনের কারণে a ইজ নট ইকুয়ালস টু 0। তবে ইউনিফর্ম ভেলোসিটি না থাকার কারণে এটা কিন্তু a ইকুয়ালস টু 0 না। ক্লিয়ার? তাহলে এইখানে তাহলে হচ্ছে কি হলো, আবার তোমার হচ্ছে এইখানে 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 তাহলে তুমি যদি এরকম হয়, তোমার এই ইকুয়েশনটা তুমি আবার এই নিচে যদি আসো, নিচে যদি আসো তুমি, এখানে যদি তোমার বলা হয় যেরকম এইখানে ভেলোসিটি টাইম ভিটি, ভিটি ইকুয়েশন, তাহলে এইখানে ভি আর টি এর ইকুয়েশন থেকে কিরকম হবে? তাহলে এইখানে আমাদের এইখানে এইখানে আমাদের ইকুয়েশন মধ্যে মনে আছে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি। এটি এটার থেকে মনে রাখতে পারো না? যদি বলা হয় এই যে এটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি কি, এটা কি হচ্ছে 0, তাহলে ভি ইকুয়ালস টু এ টি। এখন এটা কখন বি এর সাথে টি এর প্রপোর্শনাল সম্পর্ক কখন হবে? যখন হচ্ছে এটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে। আমরা তো জানি ভি বাই টি ইকুয়ালস টু এ, আর স্ট্রেট লাইন, তার মানে আমরা ইকুয়েশন থেকে বলতে পারি যে এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে থাকতেছে। ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের অ্যাক্সেলারেশনে থাকতেছে। তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের একটা রিলেশন এটা, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? এরপরে আবার দেখো উপরে এই যে একটা এই যে এস বাই টি, এস বাই টি দিয়ে কি এটা কি আমরা এক্সেলারেশন তো আছে আমরা বলতে পারতেছি, এক্সেলারেশন 0 না। এখন এইটারে কি এক্সেলারেশন ইউনিফর্ম বানানো যায়? তুমি চিন্তা করে দেখো তো, আমাদের একটা ইকুয়েশন আছে না, আমরা পাইছিলাম না যে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এই ইকুয়েশনটার কথা মনে আছে তোমার? এই ইকুয়েশন থেকে আমরা যদি বলি এই যে ইনিশিয়ালি হচ্ছে কি 0, ভি নট 0, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু হাফ অফ এ টি স্কয়ার। তাহলে এখানে এস এর সাথে টি প্রপোর্শনাটলি বাড়তেছে না, কিন্তু টি স্কয়ারের প্রপোর্শনাটলি কিন্তু আসলে বাড়তে পারে কখন? এ যদি কনস্ট্যান্ট হয়। এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ইকুয়েশনটা এখানে অ্যাপ্লিকেবল হবে। দেখছো আমরা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে না সেটা আমরা বুঝে গেছি, কারণ কি এখানে অ্যাক্সেলারেশন আছে। অ্যাক্সেলারেশনটা কেমন আছে? ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে আছে। তাহলে এইটা আমরা বলতে পারি ইউনিফর্ম ভেলোসিটি না, এটা ইউনিফর্ম ভেলোসিটিতে নাই, কিন্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে থাকতে পারে। ক্লিয়ার? এইটা একটা এক্সেপশন, যেটা হচ্ছে ইউনিফর্ম সবসময় হচ্ছে স্ট্রেট লাইন হয়, খালি এটার ক্ষেত্রে একটু এক্সেপশন। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো একটু আমরা মনে রাখবো, এটা কেমন হবে? প্যারাবোলা হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে এখন আসো যে ভাই তাহলে ইউনিফর্ম ভেলোসিটির এক্সাম্পল কি আর ইউনিফর্ম এক্সেলারেশনের এক্সাম্পল কি? এই যে ইউনিফর্ম এক্সেলারেশন মানে হচ্ছে এক্সেলারেশনটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে। ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি দুইটা মানে, একটা হচ্ছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকতেছে, তাহলে অ্যাক্সেলারেশনটাও 0 থাকতেছে। এই জিনিসটা একটু মাথায় রেখো। ইউনিফর্ম ভেলোসিটি যদি বলি ইউনিফর্ম ভেলোসিটি, এটার এক্সাম্পল কি আছে? ইউনিফর্ম ভেলোসিটির এক্সাম্পল আছে হচ্ছে আমাদের ভেলোসিটি অফ লাইট, লাইটের ভেলোসিটি, এরপর হচ্ছে সাউন্ডের ভেলোসিটি,
সাউন্ডের ভেলোসিটি, এগুলো হচ্ছে কি আমাদের ইউনিফর্ম ভেলোসিটি। এখানে কি থাকবে, a ইকুয়ালস টু 0, ভেলোসিটি অলওয়েজ 0 ইউনিফর্ম থাকে, সেজন্য এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির এক্সাম্পল। ক্লিয়ার? আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি বলা হয়, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এটা কি? এটার এক্সাম্পল হচ্ছে ফ্রিলি ফলিং বডি, ফ্রিলি ফলিং বডি, ফ্রিলি ফলিং বডি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের এক্সাম্পল। তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের এক্সাম্পল কি জিনিস? কারণ ফ্রিলি ফলিং বডি কি অলওয়েজ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন বাড়তে থাকে নিচের দিকে গ্র্যাভিটির কারণে, তাই না? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনে। তাহলে ফ্রিলি ফলিং বডি হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ডে স্কয়ারে তার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বাড়তে থাকতেছে, অলওয়েজ অ্যাক্সেলারেশনটা একই স্পিডে বাড়তেছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে গেলাম ফ্রিলি ফলিং বডি। আর আমাদের ইউনিফর্ম ভেলোসিটি এক্সাম্পল কি? ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ সাউন্ড। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কোশ্চেন দেখো, এই পুরো কোশ্চেনটার অ্যান্সার দাও, which of the following motion having no acceleration, acceleration নাই, এটার জন্য তোমাদের 1 মিনিট টাইম দিলাম, তোমরা হচ্ছে চিন্তা করে বলো। তাহলে আমরা হচ্ছে ভেরি গুড, তোমরা হচ্ছে অনেকে চিন্তা করে বের করে ফেলছো। which of the following motion having no acceleration, no acceleration মানে হচ্ছে কি acceleration 0, তার মানে acceleration 0 মানে হচ্ছে ভেলোসিটিটা কি আছে, কনস্ট্যান্ট আছে। তার মানে ইউনিফর্ম ভেলোসিটি সাউন্ড এক্সাম্পল কি? ভেলোসিটি অফ সাউন্ড, ভেলোসিটি অফ লাইট। তার মানে কোনটা হচ্ছে acceleration নাই? তাহলে এটা হচ্ছে আমাদের যদি কোশ্চেন আসে যেরকম, কোনটা হচ্ছে আমাদের which one of the following motion, এখানে কি বলছে আমাদের হ্যাভিং নো অ্যাক্সেলারেশন, তার মানে অ্যাক্সেলারেশন নাই, ভেলোসিটি কনস্ট্যান্ট, মোশন অফ আর্থ, এইটার কথা যদি তুমি চিন্তা করো, এই দুইটা তো আছে, সাউন্ড অফ লাইট আর ভেলোসিটি তো আছে। আর্থের ভেলোসিটির কথা তুমি চিন্তা করো তো, অলওয়েজ সিমিলার ভেলোসিটিতে ঘুরতেছে না? ঠিকই 365 দিন পরে হচ্ছে আমাদের কি হচ্ছে, আহ ইয়ার হচ্ছে, তার মানে এইটাও কি হচ্ছে কি ইউনিফর্ম ভেলোসিটির এক্সাম্পল। তার মানে কারেক্ট আনসার কি? অল অফ দ্য অ্যাবভ। ক্লিয়ার? অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা এখান থেকে আমাদের এই জিনিসটা গেল। আমাদের এইখানে আসো, তাহলে এই যে ইকুয়েশন গুলো আমরা পড়লাম, এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। এখন তাহলে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসো। তোমাদের এই ইফ দ্য ভেলোসিটি অফ এ কার ইজ ডাবল, দেন হাউ মেনি টাইমস দ্য ডিস্টেন্স শুড বি টু স্টপ দ্য কার বাই অ্যাপ্লাইং ব্রেক। এই কোয়েশ্চেনটাতে যখন তোমার বলবে, তার মানে বলছে যেরকম কারের ভেলোসিটি কি করছে, ভেলোসিটিটা ডাবল করে দেওয়া হয়েছে। বলছে যেরকম ডিস্টেন্স কতটুকু পার করবে, ঠিক না? এই কারটাকে ব্রেক করার জন্য। তো তুমি এখন চিন্তা করো, এখানে তোমার হচ্ছে কি, আহ, তোমার এখানে কি দেওয়া আছে, এখানে তোমার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে মনে করো v0, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আর হচ্ছে লাস্ট ভেলোসিটি যেটা, এন্ডিং ভেলোসিটি যেটা v, এটা কত? 0, যেহেতু ব্রেক করছে থেমে গেছে, তাই না? তাহলে ব্রেক করছে থেমে গেছে। এখানে অ্যাক্সেলারেশনটা কি হবে আসলে? অ্যাক্সেলারেশন যেহেতু ভেলোসিটি কমতেছে, তার মানে এটা কি হবে, মাইনাস হবে না? মাইনাস হবে অবভিয়াসলি, অ্যাক্সেলারেশনটা অবভিয়াসলি মাইনাস হবে। তাহলে আমরা কি ইকুয়েশন জানি না যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এই ইকুয়েশনটা জানি। সেখান থেকে আমরা বলতে পারি 0 ইকুয়ালস টু ভি নট স্কোয়ার মাইনাস 2as, সেখান থেকে আমরা বলতে পারি ভি নট স্কোয়ার ইকুয়ালস টু 2as, তাই তো? এটা বলতে পারি। এখন এই যে তোমার এইখানে দেখো তুমি,
এখানে ব্রেক চেপে যখন তুমি থামাবা তখন তোমার অবশ্যই কি করতে হবে, এই যে তোমার যেহেতু কিছু বলে দেয় নাই, তার মানে এইখানে তোমার এক্সেলারেশনটা কেমন হবে, এক্সেলারেশনটা ডিক্রিজ করতে থাকবে ইউনিফর্মলি। তখন তোমার ইকুয়েশনটা কি হবে, ভি নট স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এস। তাহলে এখন দেখো ভেলোসিটি অফ দা কার ডাবল করে দেওয়া হয়েছে, ডিসটেন্স তাহলে কেমন হবে, 2 স্কয়ার এস, তার মানে হচ্ছে কি 4 টাইমস। তার মানে ভেলোসিটি ডাবল করে দেওয়ার কারণে কি হচ্ছে, আমাদের ডিসপ্লেসমেন্টটা 4 টাইমস হয়ে যাবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে কি, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 4 টাইমস হবে, 4 টাইমস ডিস্টেন্সটা বাড়বে ওই স্টপ হওয়ার, ব্রেক হওয়ার আগে। তুমি যখন ব্রেক করবে, ব্রেক হওয়ার পরে হচ্ছে 4 টাইমস ডিস্টেন্স কভার করবে। ক্লিয়ার, 4 টাইমস ডিস্টেন্সটা কভার করবে। তাহলে এইখান থেকে এই কোয়েশন থেকে আমরা সুন্দর করে বের করে ফেলতে পারলাম। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা আমাদের এটা ধরে নিতে হবে যে এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে, কারণ অ্যাক্সেলারেশন তো দেয় নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখলে এই জিনিসটা আমরা পারবো। তাহলে এই তো আমাদের একটা ম্যাথ গেল, তোমাদের আমি আরো কয়েকটা ম্যাথ একটু দেখাই। আমাদের অ্যাডমিশনে আসা হচ্ছে কিছু ম্যাথ, ঠিক আছে, সেগুলোর জন্য আলাদা একটা আমরা পেজ নিয়ে নিই। ঠিক আছে, সেটার জন্য আমরা কি করি, আলাদা একটা পেজ নিয়ে নিই। আসো, এই যে একটা আলাদা পেজ নিয়ে নিলাম, এইখানে আমরা কিছু ম্যাথ দেখি। আসো, এখানে দেখো, এটা হচ্ছে আমি তোমার প্রিভিয়াস ইয়ারের ম্যাথ বলতেছি, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ দেখাই। প্রিভিয়াস ইয়ারের ম্যাথের মধ্যে মনে করো মনে আছে যেরকম স্ট্যাটিক কন্ডিশন, স্ট্যাটিক কন্ডিশন থেকে স্টার্ট করে 4 বলে দিল যেরকম 4 মিটার/সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে চলতেছে। ঠিক আছে, এক্সেলারেশন হচ্ছে কত, 4 মিটার/সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে চলে 5th সেকেন্ডে, 5th সেকেন্ডে, 5th সেকেন্ডে সে ডিসপ্লেসমেন্ট কত, এরকম বলে দিচ্ছে। স্ট্যাটিক কন্ডিশনের একটা অবজেক্ট যেটা এক্সেলারেশন দেওয়া আছে, বলছে 5th সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত। তাহলে আমরা বলছি, আমরা একটু আগে ম্যাথ করে আসছিলাম যে এই টি সেকেন্ডে, টি সেকেন্ডে হচ্ছে যদি থাকে আমাদের ইকুয়েশন, তাহলে আমরা একটু আগে দেখে আসছিলাম যে এস টি ইকুয়ালস টু হাফ অফ এ ইন্টু 2t - 1। তাহলে এখানে এস কত, এস 5 না, 5th সেকেন্ড, 5th সেকেন্ড, হাফ ইন্টু 4 ইন্টু 9, যেহেতু কেন 9, কারণ হচ্ছে 2 × 5 - 1 9। তাহলে এটার আনসার কি আসবে, এই যে দেখো আমরা পাই এটা দিয়ে কাটলে এটা দিয়ে 2, তার মানে 2 ইন্টু এটার ভিতরে থাকবে 9, তার মানে 18 মিটার। তাহলে কারেক্ট আনসার কি 18 মিটার। এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো। বলছে যে ইফ অ্যান অবজেক্ট ইন স্ট্যাটিক কন্ডিশন হ্যাভিং অ্যাক্সেলারেশন অফ 4 মিটার/সেকেন্ড স্কয়ার, what will be the displacement at 5th সেকেন্ড। তাহলে সেটা আমরা পেয়ে গেলাম, টি সেকেন্ডে যদি কোনো হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয় সেটা কতটুকু হবে, কিভাবে বের করতে হয় আমরা পেয়ে গেছি। এরপরে যদি বলা হয় যেরকম সেম আরেকটা ম্যাথ, আরেকটা ম্যাথের কথা তুমি চিন্তা করো, বলো হচ্ছে এরকম স্ট্যাটিক কন্ডিশনে দিয়ে দিল ভি নট ইকুয়ালস টু 0, স্ট্যাটিক কন্ডিশনে বলে দিল এ ইকুয়ালস টু 10 মিটার/সেকেন্ড স্কয়ার, বললো 10 সেকেন্ড, 10 সেকেন্ড, বললো আফটার 10 সেকেন্ড, আফটার 10 সেকেন্ড হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। এটা কিন্তু বলে নাই 10 সেকেন্ড, কিন্তু বলে নাই, আফটার 10 সেকেন্ড বলছে, তার মানে টি দিয়ে দিছে আমাদের। এখন এস বের করতে বলছে, ভি নট দেওয়া আছে, এ দেওয়া আছে, আমরা তো একটু আগেই জানি যে এরকম এস ইকুয়ালস টু কি, ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এখান থেকে ইকুয়েশন বসায় দাও, তোমার কিছুই করা লাগবে না। এই ভি নট কত 0, তার মানে 0 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে কত 10 ইন্টু 10 স্কয়ার, তার মানে এখান থেকে তুমি 5 ইন্টু 100 মানে 500। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, ঠিক না? তাহলে এই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট 500 মিটার, এই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এই টাইপের একটা ম্যাথ গেল, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথ গেলে আমরা পারবো ইজিলি, ইজিলি আমরা পারবো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য ইজি হয়ে গেল। তাহলে এখন আসো, আমাদের এই টাইপের ম্যাথ যদি আসে পরীক্ষায়, আমরা হচ্ছে যে কোনো জায়গা থেকে যদি এই টাইপের ম্যাথ দেয় আমরা হচ্ছে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা পারবো। গেল, তাহলে এবার আসো আমরা হচ্ছে
কনসেপ্ট অফ প্রজেক্টাইল মোশনে আসবো, কনসেপ্ট অফ প্রজেক্টাইল মোশন। তাহলে আসো আমরা হচ্ছে এখন আসি কনসেপ্ট অফ প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে অ্যাডমিশন টেস্টের জন্য যেরকম ম্যাথ আসতে পারে, সেইখান থেকে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। যেরকম আমাদের এখানে যদি বলা হয় যে প্রজেক্টাইল মোশন আসলে কি, কোন একটা অবজেক্টকে তুমি যদি টু ডাইমেনশনাল ওয়েতে যদি তার হচ্ছে ভেলোসিটিটাকে বা হচ্ছে তার ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা হচ্ছে ভেলোসিটিটাকে যদি টু ডাইমেনশনাল ওয়েতে ডেসক্রাইব করতে যাই, তাহলে সেখানে আমরা কি পাবো, এটা একটা প্রজেক্টাইল মোশন পাবো। যেখানে একটা হচ্ছে রিলিজিং পয়েন্ট থাকবে, এই রিলিজিং পয়েন্ট থেকে যখন একটা অবজেক্টকে তুমি আহ, ছুঁড়ে মারবা, তখন দেখা যাবে যে এরকম সেটা কি, সেটা হচ্ছে একটা ভেলোসিটিতে উপর দিকে উঠতে থাকবে, একটা সার্টেন টাইম পর্যন্ত সে উপরে উঠবে। ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পরে সে আবার কি করবে, সে আবার নিচের দিকে আসা শুরু করবে। এই যে আসবে, এসে একটা সার্টেন ডিস্টেন্স কভার করবে, এক্স অ্যাক্সিসে সে যে ডিস্টেন্সটা কভার করতেছে, তার মানে হরাইজন্টালি যে সে যে ডিস্টেন্সটা কভার করতেছে সেটাকে বলা হয় হচ্ছে রেঞ্জ। তার মানে হরাইজন্টাল ডিস্টেন্স অফ এ প্রজেক্টাইল মোশন ইজ কল্ড রেঞ্জ। তাহলে এইটা হচ্ছে আমাদের রেঞ্জ পেলাম। এরপরে হচ্ছে আমরা দেখতে পেলাম যেরকম যখন একটা অবজেক্টকে আমরা উপরের দিকে কোন একটা অ্যাঙ্গেল দিয়ে যখন আমরা হচ্ছে ছুড়ে মারছি, তখন হচ্ছে এটা একটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছায়। এই যে ম্যাক্সিমাম হাইট, এইটাকে বলা হচ্ছে আমাদের হাইট। এটাকে কি বলতেছি আমরা, হাইট। এই যে আমাদের হাইটে যাওয়ার জন্য, এই যে হাইটে যাওয়ার জন্য আমাদের যেরকম আহ যেই টাইমটা লাগলো সেটা হচ্ছে আমাদের T1 উপরে ওঠার জন্য। আর এরপরে যে টাইমটা হচ্ছে সে নিচে নামলো, সেটাকে আমরা বলছি T2। আর টোটাল যে টাইমটা হচ্ছে T1 প্লাস T2, এইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল টি, টাইম অফ ফ্লাইট। ক্লিয়ার? তাহলে টাইম অফ ফ্লাইটটা কি আমরা জানলাম, রেঞ্জটা জানলাম, হাইটটা কি জানলাম। ঠিক আছে? তাহলে এখন যখন দেখো আমাদের নিউটনস ল কি বলে, নিউটনস ল বলে যে এরকম কোন একটা অবজেক্টকে যদি একটা ভেলোসিটি দেওয়া হয়, তাহলে সে কনস্ট্যান্টলি সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে। কিন্তু তাহলে এই যে অবজেক্টটা, সে কেন নিচের দিকে পড়ে যাচ্ছে, সে কেন সোজাসুজি ওই ভেলোসিটিতে চলতে থাকলো না? কারণ দেখো এইখান থেকে যখন অবজেক্টটাকে ছুড়ে দেওয়া হলো, তখন তার কিন্তু দুইটা দুইটা অ্যাক্সিসে তার হচ্ছে এই যে ভেলোসিটিটা ডিভাইড হয়ে যায়, তাই না? তাহলে আমাদের এইটার কি কি বলতেছি, আমাদের একটা হচ্ছে এক্স অ্যাক্সিসে ডিভাইড হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটিটা ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্স অ্যাক্সিসে ডিভাইড হয়ে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে ডিভাইড হয়ে যাচ্ছে, এইটাকে দেখা যাচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে বলতেছি ইউ ভি নট কস থিটা, এটাকে বলতেছি আমরা ভি এক্স, যেটা হচ্ছে ভি কস থিটা। আর এটা হচ্ছে ভি ওয়াই, ওয়াই অ্যাক্সিসে যেটা, সেটা আমরা বলতেছি ভি সাইন থিটা। এখন এই যে আমাদের ভি আছে, এই ভিটা ভি ভেলোসিটি নিয়ে যে সে হচ্ছে যাচ্ছিল, ভি ভেলোসিটি নিয়ে যে সে যাচ্ছিল, দেখো এই উপরে যত উপরে উঠতে থাকবে, ভি ওয়াই ভি এক্স অ্যাক্সিসের যে ভিটা ভেলোসিটিটা, সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। এইখানেও যা ছিল এইদিকেও একই আছে, এই পয়েন্টেও একই থাকবে, এই পয়েন্টেও একই থাকবে। তার মানে আমাদের এই এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তাহলে এক্স অ্যাক্সিসে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এ কি কনস্ট্যান্ট থাকবে? এ তো থাকবেই না, তার মানে অ্যাক্সেলারেশন জিরো হয়ে যাবে। যেহেতু এক্স অ্যাক্সিসে ভেলোসিটি কনস্ট্যান্ট, সেই জন্য অ্যাক্সেলারেশন নাই। কিন্তু যদি বলা হয় ওয়াই অ্যাক্সিস এর কথা, দেখো একটা অবজেক্ট সে উপরের দিকে উঠতেছিল, উপরের দিকে উঠে নিচে কেন পড়বে, কারণ তার উপরের দিকে ওয়াই কম্পোনেন্ট যেটা ছিল, ওয়াই অ্যাক্সিস এর যে ভেলোসিটির কম্পোনেন্ট ছিল, সেটা কিন্তু তার মানে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে আমাদের ভেলোসিটি আস্তে আস্তে কি করতেছে, ডিক্রিজ পাচ্ছে। কোথায়? ওয়াই অ্যাক্সিস এর ভেলোসিটিটা ডিক্রিজ করতেছে। তাহলে ওয়াই অ্যাক্সিস এর ভেলোসিটি কি কনস্ট্যান্ট থাকবে? ইজ নট কনস্ট্যান্ট। তার মানে এখানে কি থাকবে, একটা এক্সেলারেশন থাকবে। তার মানে এ এক্স মানে এক্স অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন অলওয়েজ জিরো, বাট এ ওয়াই মানে ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন থাকবে। এই দুটা পয়েন্ট আমরা জানতে পারলাম। এখন ওয়াই অ্যাক্সিসে কি অ্যাক্সেলারেশনটা থাকবে আসলে ভাইয়া? দেখো আসলে এই ওয়াই অ্যাক্সিস এর অ্যাক্সেলারেশনটা কি আসলে ডিসিলারেশন, তাই না? ওটা হচ্ছে ভেলোসিটিটাকে ডিক্রিজ করতেছে, ডিসিলারেশন। এই ডিসিলারেশনটা আসলে কোনটা? এইটা হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিস এর ভেলোসিটি কেন কমতেছে, কারণ অলওয়েজ অবজেক্টটা নিচের দিকে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন পাচ্ছে। তার মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনটা সে নিচের দিকে সবসময় পাচ্ছে। এইখানে যখন যাচ্ছে সেইখানেও পাচ্ছে, এইখানেও যখন যাচ্ছে সে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন পাচ্ছে, এইখানেও সে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনটা পাচ্ছে। তার মানে সে যেই পয়েন্টেই যাক না কেন, তার ওয়াই অ্যাক্সিসে একটা এক্সেলারেশন আছে, সেটা আসলে কি, তার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। এই দুইটা পয়েন্ট আমরা কি ক্লিয়ার? এক্স অ্যাক্সিসে আমাদের ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে,
তার কারণে এক্স অ্যাক্সিসে অ্যাক্সেলারেশনটা অলওয়েজ 0 থাকতেছে। ওয়াই অ্যাক্সিসে যখন যাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে আমাদের যে ভেলোসিটিটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে না। তাহলে সে কেন কনস্ট্যান্ট থাকতেছে না? কারণ তার ওইখানে একটা অ্যাক্সেলারেশন আছে যেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা অলওয়েজ ফাংশনিং টুয়ার্ডস দ্য আর্থ। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে এখান থেকে জেনে গেলাম। তাহলে এইটার কারণে আমাদের হচ্ছে এই মোশনটা প্রজেক্টাইল হয়। সেটা তুমি এইখান থেকে মারো, অথবা যদি তুমি হচ্ছে এইরকম উঁচু জায়গা থেকে দাও, সেইখান থেকেও সেম এইরকম একটা প্রজেক্টাইল মোশন আমরা পাবো। ঠিক আছে, সেম জিনিসটা আমরা পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার কনসেপ্ট অফ প্রজেক্টাইল মোশন। এখানে অলওয়েজ যে আমাদের এইখানকার যে এক্স অ্যাক্সিসে হরিজন্টাল যে অ্যাক্সেলারেশন সেটা অলওয়েজ 0 থাকে, আর ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন সেটা আসলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের গেল, এই আমাদের বেসিক যে প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট ছিল গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আমাদের প্রজেক্টাইল মোশনের যে আমাদের যে গ্রাফটা, এটা কি টাইপের গ্রাফ? এটাকে বলা হচ্ছে প্যারাবোলা। এটাকে বলা হয় কি? প্যারাবোলা। তাহলে দিস ইজ দ্য গ্রাফ অফ প্যারাবোলা। তার মানে প্রজেক্টাইল মোশনের গ্রাফ কেমন? প্যারাবোলা। ক্লিয়ার? তাহলে এই যে ট্রাজেক্টরি অফ এ প্রজেক্টাইল মোশন ইজ কেমন হবে? তোমরা নিজের একটু চিন্তা করো। ভেরি গুড, তার মানে এটা হচ্ছে প্যারাবোলা হবে, তাই না? এখন আসো, ট্রাজেক্টরি অফ এ বডি ইজেক্টেড হরাইজন্টাল উইথ দ্য রেজিস্ট্যান্স ফ্রি পাথ ফর্মস কোন টাইপের হবে? তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স ফ্রি পাথে তুমি যদি হচ্ছে হরাইজন্টালি ইজেক্ট করো, তার মানে এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল হচ্ছে প্রজেক্টাইল মোশন এইরকম, এইটা। এখন তুমি বলছো যেরকম ইজেক্টেড হরাইজন্টালি ইন এ রেজিস্ট্যান্স ফ্রি পাথ, তার মানে তোমার এটা হচ্ছে কি এইরকম ভাবে বলছে, এইরকম ভাবে বলছে। তাহলে এইটা কোন ধরনের গ্রাফ হবে? আমি একটু আগে বলছি সেম, এটাও কি হবে? এটাও হবে সেম প্যারাবোলা। প্যারাবোলা, তার কারেক্ট অ্যান্সার প্যারাবোলা। এবার আসো, ট্রাজেক্টরি অফ এ প্রজেক্টাইল মোশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার প্রজেক্টাইল মোশন ইজ হোয়াট? এইটা হচ্ছে তোমরা একটু চিন্তা করো, তোমাদেরকে আমি হচ্ছে 1 মিনিট টাইম দিলাম, এটা একটু চিন্তা করে তোমরা অ্যান্সার দাও। জিনিসটা অনেকটা এরকম, এই হচ্ছে তোমার একটা প্যারাবোলা আছে, সিমিলারলি আরো একটা প্যারাবোলার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে এই প্যারাবোলার সাথে কি, যাই হোক আঁকা যেরকম হয়েছে, এই এই হচ্ছে। তাহলে দুইটা প্যারাবোলা যদি একটা আরেকটার রেসপেক্টেড টু ওয়ান আনাদার, এই ট্রাজেক্টরিটা কেমন হবে? এই ট্রাজেক্টরিটা কি রকম হবে? অবভিয়াসলি এই ট্রাজেক্টরিটা তোমরা নিজেরাই এখন বুঝতে পারতেছো, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হয়ে যায়, তাই না? কারণ এটা এইটার সাথে ট্রাজেক্টরি হিসেবে স্ট্রেট লাইন হয়। ক্লিয়ার? তাহলে এই কারণ এইখানে এইখানে বলটা থাকবে যখন এইখানে থাকবে, এখানে যখন থাকবে এইখানে থাকবে, এখানে থাকলে এখানে থাকবে, এখানে থাকলে এখানে থাকবে, এখানে থাকলে এখানে থাকবে। তাহলে এই যে জিনিসটা হচ্ছে পুরোটা একটা হচ্ছে স্ট্রেট লাইনের মতো হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা আলাদা রেসপেক্টে স্ট্রেট লাইন হয়। তাহলে এই জিনিসটা ক্লিয়ার? হ্যান্ডেস করে জানা দাও। আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ার। হ্যান্ডেস করার অপশন তো এখন আর নাই, যেহেতু রেকর্ডিং চলতেছে। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। এখন আসো, তাহলে এখন আসো আমরা যেই গুলা পড়ে আসলাম, যেই টপিক গুলো আমরা দেখে আসলাম, রেঞ্জ, হাইট, টাইম অফ ফ্লাইট, হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা একটুখানি দেখি। ঠিক আছে? টাইম পিরিয়ড হচ্ছে আমাদের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখে ফেলবো এখন। ঠিক আছে? তাহলে এখন আসো, এই যে আমরা এর আগের গুলো তো হচ্ছে দেখে ফেলছি, এখন আসো মনে করো এই যে হচ্ছে আমাদের একটা প্রজেক্টাইল মোশন, এই হচ্ছে তার আমাদের প্রজেক্টাইল মোশন, যেখানে
তার রেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে তার রেঞ্জ। এখানে আমাদের রিলিজিং পয়েন্ট, যেটা রিলিজিং পয়েন্ট মনে করো হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা। তাহলে এখান থেকে আমাদের থিটা অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের একটা অবজেক্ট, সেটাকে আমরা রিলিজ করতেছি। এখন এখানে ম্যাক্সিমাম যে হাইট, এই পয়েন্টটা মনে করো আমাদের ম্যাক্সিমাম হাইট, এইটাকে আমরা ধরলাম হচ্ছে এইচ। এখানে আসার জন্য যে টাইম লাগবে সেটা হচ্ছে টি1। এখান থেকে এসে এই পর্যন্ত যে আসছে সেটা হচ্ছে টি1। এরপর এখান থেকে যখন এসে সে হচ্ছে আমাদের একেবারে লাস্ট এন্ড পয়েন্টে যাবে, সেটা হচ্ছে টি2। তাহলে আমাদের টোটাল টাইম পিরিয়ড হচ্ছে কত, টি1 প্লাস টি2। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম টোটাল টাইম পিরিয়ড। এখন আসো, তাহলে এইখানে আমাদের যে ইকুয়েশন গুলা, এই ইকুয়েশন গুলো একটু দেখি। প্রথমে আমাদের দেখতে হবে যেরকম ভাইয়া, আমাদের এখানে আমাদের ভি নট, মনে করো ভি নট ভেলোসিটিতে আমরা হচ্ছে এই যে অবজেক্ট, এই একটা অবজেক্ট মনে করো, এই অবজেক্টটাকে আমরা হচ্ছে ভি নট ভেলোসিটিতে এটাকে আমরা হচ্ছে উপরের দিকে ছুঁড়ে মারতেছি। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের ভি নট ভেলোসিটিতে আমরা হচ্ছে উপরের দিকে এখন এটাকে ছুঁড়ে মারতেছি থিটা অ্যাঙ্গেলে। তাহলে এখানে হচ্ছে এই হাইট পর্যন্ত যেতে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত এইখানে যেতে তার সময় লাগতেছে হচ্ছে টি1 সেকেন্ড। এই টি1 সেকেন্ড, এই টি1 টাইমটার আমরা ইকুয়েশনটা কি দিব, টি1 এর ইকুয়েশন, টি1 ইকুয়ালস টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। যেখানে জি কি, জি হচ্ছে এই যে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে? তাহলে এখন আসো, এটা হচ্ছে আমরা টি নট টি1 পাইলাম। এই যেই অ্যামাউন্ট অফ টাইম আমাদের ম্যাক্সিমাম হাইটে যেতে লাগবে, সিমিলার টাইম অ্যামাউন্ট অফ টাইম আমাদের লাগবে হচ্ছে ম্যাক্সিমাম হাইট থেকে এন্ড পয়েন্টে এসে পৌঁছাইতে। তাহলে টি2টাও কি হবে, সেম ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? এখন আসো, এই যে আমাদের থিটা তো পেয়ে আসছি, সাইনের ভ্যালু আমরা জানবো, ইজিলি পেরে দেবো। এবার আসো হাইট, ম্যাক্সিমাম হাইটটা কত হবে, এই যে ম্যাক্সিমাম হাইটে আসার সময়। তাহলে ম্যাক্সিমাম হাইটে আসার সময় যে ইকুয়েশনটা হচ্ছে কি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশন। আর রেঞ্জের আমাদের ইকুয়েশনটা কি, রেঞ্জের ইকুয়েশন হচ্ছে আমাদের ভি নট সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের ভি নট। তাহলে আমাদের টোটাল যে টাইম পিরিয়ডটা আছে টি ইকুয়ালস টু টি1 প্লাস টি2, এটা সমান সমান কি হবে, ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি প্লাস ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, মানে 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের টোটাল টাইম পিরিয়ডের ইকুয়েশন। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এখন আসো, তাহলে আমাদের যদি তোমাকে বলা হয়, যদি তোমাকে বলা হয় যে কোন একটা অবজেক্ট, এইটা তুমি মনে করো যেরকম আর ম্যাক্স কখন পাবা, মানে তুমি ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে কখন, যখন আর ম্যাক্স কখন পাবা, যখন তোমার ভি নট তো কনস্ট্যান্ট থাকলো, জি তো অবশ্যই কনস্ট্যান্ট, তার মানে থিটাটার উপর ডিপেন্ড করতেছে। এই থিটাটা কত হলে সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হবে। তার মানে আমরা জানি থিটা যখন 45 ডিগ্রি হয়, তখন হচ্ছে সাইনের ভ্যালু হবে হচ্ছে এখানে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি, মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কি 1। তার মানে এই ওয়ানটা ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তার মানে যদি তুমি কোনো একটা অবজেক্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে থ্রো করো, তাহলে সেই অ্যাঙ্গেলে থ্রো করলে তুমি কি পাবা, ম্যাক্সিমাম পাবা। তখন ভ্যালুটা হবে কি, ভি নট বাই জি। আর ম্যাক্স তাহলে ইকুয়েশন তখন কি হবে, ভি নট বাই জি। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি যে আর ম্যাক্স এর ইকুয়েশন। এটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় আসার মতো। এরপরে তুমি চিন্তা করো, তোমার যদি বলা হয় যেরকম ভাইয়া, মনে করো কোনো একটা অবজেক্টকে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উপর থ্রো করা হলো, তার মানে থিটাটা কত, 90 ডিগ্রি। এখানে অবজেক্টটা হচ্ছে মনে করো এখান থেকে এইখানে গেল, তাহলে এটা হচ্ছে ভি নট আছে। তাহলে এখানে তার এই এই যে এইখানে যেতে, এইখানে ম্যাক্সিমাম হাইট, এইখানে যেতে তার টি1 যদি সময় লাগে, এই টি1 তাহলে কি হবে, টি1 ইকুয়ালস টু হবে হচ্ছে ভি নট সাইন 90 ডিভাইডেড বাই জি। তার মানে এটা হবে ভি নট বাই জি। আবার এই টি, এইখান থেকে তো সোজাসুজি সে নিচে নামবে, তাহলে টি2 ও তো সেম হবে, এটাও টি2 হবে 90 ডিগ্রি যখন হবে, যখন থিটা যখন 90 ডিগ্রি, তখন আমাদের এই ইকুয়েশন গুলো আমরা পাচ্ছি। তখন ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশনটা কি হবে, ভি নট স্কয়ার সাইন স্কয়ার 90 ডিগ্রি ডিভাইডেড বাই
আমাদের 2g, এখান থেকে বলতে পারবো v0 স্কয়ার/2g, পেয়ে গেলাম। তাহলে আমাদের টোটাল টাইম পিরিয়ডটা কি হবে, t ইকুয়ালস টু v0/g প্লাস v0/g মানে হচ্ছে 2v0/g। তাহলে এই ইকুয়েশন গুলো কখন, যখন এটা একেবারে ভার্টিক্যালি আপওয়ার্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা অবজেক্টকে থ্রো করা হয়, তাহলে সেটার জন্য আমাদের যে প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন গুলা, এই ইকুয়েশন গুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার, আশা করি এই জিনিসগুলো আমাদের নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। এখন এইখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু কিছু ম্যাথ চলে আসে, যেরকম আমাদের হরাইজন্টাল ইকুয়েশন, মানে আমাদের ম্যাক্সিমাম হাইট আর আমাদের যে আর রেঞ্জ, এই দুইটার রেশিও কত, এটা একটু মনে রাখবা। এই দুইটা রেশিও আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো দেখো, এটা মনে রাখবা 1/4 tan থিটা, এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা কি 1/4 tan থিটা, মানে h/r ইকুয়ালস টু 1/4 tan থিটা, ঠিক আছে? অথবা এইভাবে বলতে পারো r tan থিটা ইকুয়ালস টু 4h, এই ভ্যালুটা মনে রাখতে হবে। আর tan থিটা ইকুয়ালস টু 4h, এই ইকুয়েশন দুইটা মাথায় রাখতে পারলে আমাদের এনাফ, এইগুলো দিয়ে ম্যাথ আসতে পারে পরীক্ষায়। দেখো দেখো, এ বডি ইজ erected making an angle of 45 degree with the ground if the maximum height is 50, মানে হচ্ছে h max, এটা হচ্ছে কত 50, then what will be the maximum horizontal range, r max কত, r max কত? তার মানে ম্যাক্সিমাম হাইট মানে x, h max মানে তো h, এটা হচ্ছে 50 মিটার দেওয়া আছে। তাহলে তোমার বলছে যেরকম আর ম্যাক্স কত, আর ম্যাক্স কত হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখন হচ্ছে তোমার বলছে যেরকম, তোমার বলাই আছে, আমি একটু আগে দেখে আসছি, h/r ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/4 tan থিটা, tan 45 ডিগ্রি বলে দিচ্ছে, tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের r ইকুয়ালস টু 4h, তার মানে এটা হচ্ছে 4 ইন্টু 50, মানে হচ্ছে আমাদের 200 মিটার। দেখছো, ইজিলি আমাদের ম্যাথটা করে ফেলতে পারলাম। তা নাহলে আমাদের কিভাবে ম্যাথ করা লাগতো, আমাদের হচ্ছে ওই আদিকালের নিয়মে সুন্দর করে ম্যাথ করা লাগতো, যে এই জিনিসগুলো বের করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সে আদিকালের নিয়মে ম্যাথ করা লাগতো, এইচ ইকুয়ালস টু এইচ এর ইকুয়েশন দেওয়া লাগতো, তারপরে সেইখান থেকে আর ম্যাক্স এর ইকুয়েশন দেওয়া লাগতো, এই জিনিসগুলো থেকে দিয়ে তারপরে তো আমার বের করে নিয়ে আসা লাগতো, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা এইভাবে ডাইরেক্ট ইকুয়েশনটা মনে রাখতে পারবো। এবার আসো, এ বডি ইজ থ্রোন স্ট্রেট আপওয়ার্ড এট এ ভেলোসিটি অফ v0 দিয়ে দিছে, হাউ লং ইট উইল টেক টু স্ট্রাইক দ্য গ্রাউন্ড। তার মানে এই একটা মনে করো যেরকম বডি থ্রো করা হয়েছে, সে গ্রাউন্ডে হিট করার জন্য টোটাল মানে কি টাইম পিরিয়ড লাগবে টোটাল। তাহলে আমরা জানি কি t ইকুয়ালস টু t1 প্লাস t2, তাই না? এটাও যদি t1 হয়, এটা যদি t2 হয়, আমরা সুন্দর করে জানি v0/g প্লাস v0/g মানে 2v0/g। যেহেতু বলছে স্ট্রেট আপওয়ার্ড করা হয়েছে, তার মানে এটা আসলে কি এইরকম উপরে গেছে, এরকম ভাবে নিচে আসছে, তার মানে এটা হচ্ছে এইটা না, আমাদের প্রজেক্টাইল মোশন ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ থিটা এখানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সেই জন্য আমাদের এই ইকুয়েশনটা আসছে। তাহলে এখান থেকে আমরা বসা দাও 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9.8, এটা কাটা, অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু মেডিকেল এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে সহজ ম্যাথ, ছোট ম্যাথ, ইজিলি চলে আসবে। তা নাহলে তোমার হচ্ছে কি করতে হতো, তোমার হচ্ছে এটার ইকুয়েশন তোমার হচ্ছে তুমি জানো যে টি টি নট টি ইকুয়ালস টু 2v0 সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখানে সাইন থিটা আমরা জানি 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসাই দিচ্ছি, শেষ। সেখান থেকে 2v0/g আসছে, ইজিলি হচ্ছে তুমি ম্যাথটা করে ফেলছো। আর যখন তুমি এরকম ম্যাথ বারবার করতে থাকবা, তখন তুমি আর ওই থিটা দেওয়ার সাথে সাথে তুমি হচ্ছে বুঝে যেতে পারবা যে এই ম্যাথগুলো আমরা এইভাবে করতে পারবো, ঠিক আছে? তাহলে এইখানে আসো, তাহলে আমাদের এই ম্যাথ যদি আমরা পারি, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দাও। এটার জন্য আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম। 1 মিনিট দিলে হয়, কিন্তু যেহেতু চ্যাপ্টারটা নতুন সেই জন্য 2 মিনিট টাইম দিলাম। হোয়াট ইজ দ্য হরাইজন্টাল রেঞ্জ অফ দ্য বডি থ্রোন স্ট্রেট আপওয়ার্ড এট এ ভেলোসিটি v0 দিয়ে দিছে, বলছে যেরকম হরাইজন্টাল রেঞ্জ, তার মানে আর কত সেটা বের করতে বলছে, স্ট্রেট আপওয়ার্ড মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি বলে দিচ্ছে। তাহলে এখন তুমি হচ্ছে এই ম্যাথটা করো।
তাহলে এই জিনিসগুলো তো তোমরা হচ্ছে এখন এতক্ষণে অনেকে ম্যাথ করে ফেলছো। এখানে দেখো আমাদের আর দেওয়া আছে, আর দেওয়া, আর বের করতে বলছে, আর বাকি সব তো আমাদের দেওয়াই আছে, জাস্ট ইকুয়েশন বসায় দাও তুমি, তুমি ইকুয়েশন বসায় দাও, তাই না? তাহলেই হয়ে গেল। তোমার যখন হচ্ছে হরিজন্টাল রেঞ্জ কি হবে তুমি নিজে চিন্তা করো। তোমার হচ্ছে আর ইকুয়ালস টু পি নট সাইন 2 থিটা। এই যে আমরা একটু ভি নট স্কয়ার সাইন 2 থিটা, এই যে দেখো আমরা একটু আগে দেখে আসছি না, এই যে ভি নট সাইন 2 থিটা। তাহলে এখানে আসো এখন ভি নট সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখন আসো সাইন সাইন 2 × 90 মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, স্বাভাবিক। তুমি যদি একটা উপরে দাও, উপরের থেকে সোজাসুজি সেটা নিচে চলে আসবে, এটা কোনো হরিজন্টাল রেঞ্জ পার করবে? 0 হবে। কমন সেন্স। তাহলে অ্যান্সার হচ্ছে কি 0। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা পারলাম। এখন আসো তোমাদেরকে আবার আমি হচ্ছে কি কিছু ম্যাথ দেখাই, এখানকার কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এখান থেকে এর আগে যেগুলো আসছে সেইগুলোর থেকে দেখাই তোমাকে। একটা এক্সট্রা একটা পেজ নিয়ে নিই। দেখো এখান থেকে বলছে যে এরকম এর আগে একবার অ্যাডমিশন প্রিভিয়াস কোশ্চেন গুলোর মধ্যে, প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে একবার বলে দিছে যে এরকম ভি নট দিয়ে দিছে, ভি নট দিয়ে দিছে হচ্ছে 48 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বলে দিছে। 48 মিটার পার সেকেন্ড বলছে যে একটা বল স্ট্রেট আপওয়ার্ড, স্ট্রেট আপওয়ার্ড, আপওয়ার্ড, আপওয়ার্ড থ্রো করছে। বলছে যেরকম টি কত, টাইম পিরিয়ড কত। তো আমাদের এইটা এই ম্যাথটা যদি করতে যাই, তো আমরা যদি টি ইকুয়ালস টু কি জানি, 2 v0/g, যেহেতু স্ট্রেট আপওয়ার্ড, তার মানে 2 v0 sin 90 ডিগ্রি। তো তাহলে সেটা sin 90 ডিগ্রি মানে হচ্ছে 2 v0/j, মানে 2 × v0 হচ্ছে 48 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের 96, 96 ডিভাইডেড বাই 9.8, যেটা অনেকটা আনসার 9.8 মিটার পার সেকেন্ড আসে, সরি 9.8 সেকেন্ড আসে, সেকেন্ড। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো। এরপরে বলছিল একটা একটা এরকম বলা হয়েছে যেরকম আহ একটা ম্যাথে বলা হয়েছে যে এরকম থিটা দিয়ে দিছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা অবজেক্টে যদি তুমি থ্রো করো, থ্রো করো, সেটা হচ্ছে কত, থিটা এটা দিয়ে দিছে। বলছে যেরকম সেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 9.8 মিটার। তাহলে তোমার ভেলোসিটি কত? তাহলে তাহলে তুমি এখন নিজেই চিন্তা করো, আর ইকুয়ালস টু কি জানো তুমি? v0 স্কয়ার/g, v0 স্কয়ার/g, তাই না? তাহলে তুমি তো এটা জানোই। আর হচ্ছে কি v0 স্কয়ার/g, এর আগের ইয়েতে আমরা হচ্ছে দেখছি না যে এখানে স্কয়ার দিতে বলে গেছি v0 স্কয়ার/g। তো যেহেতু হচ্ছে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তো আমার v0 স্কয়ার sin 2 থিটা মানে sin 90 ভ্যালু তো 0 হয়ে যাচ্ছে। সেখান থেকে তুমি হচ্ছে ইজিলি বের করতে পারো না, v0 স্কয়ার ইকুয়ালস টু তোমার ভ্যালু চলে আসবে v0 স্কয়ার ইকুয়ালস টু আর ইন্টু জি। এখানে আর কত দেওয়া আছে? আর হচ্ছে 9.8, আর জি তো আমরা জানি 9.8। এটা যদি v0 স্কয়ার হয় তাহলে ভি কত? v0 স্কয়ার হবে হচ্ছে, v0 হবে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এইরকম একটা প্রিভিয়াস ম্যাথ আসছে। এরপরে আমাদের এরকম ম্যাথ আসছে যেরকম বলে দিচ্ছে যেরকম তোমার v0 দিয়ে দিছে 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তার মানে বলে দিল তোমাকে যেরকম একটা বল, সেটা হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে স্ট্রেট স্ট্রেট আপওয়ার্ড, স্ট্রেট আপওয়ার্ড থ্রো করছে, স্ট্রেট আপওয়ার্ড মানে হচ্ছে থিটা 90 ডিগ্রি করা হয়েছে। বলছে যেরকম একেবারে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাইতে টাইম কত লাগবে, মানে t1 = কত, t1 = what? তো আমরা জানি না, t1 = v0 sin থিটা ডিভাইডেড বাই জি। তো v0 sin 90 ডিগ্রি ভ্যালু 1, v0 হচ্ছে 19.6 ডিভাইডেড বাই 9.8 মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ।
তাহলে এই টাইপের ম্যাথ গুলো যদি আসে আমাদের পরীক্ষায়, এই টাইপের ম্যাথ গুলো আসলে আমরা ইজিলি পারবো না? এই টাইপের ম্যাথ যেই কটাই আসবে সেই কটাই আমরা ইনশাল্লাহ পারবো, তাই না? ইনশাল্লাহ পারবো। আর ঘুরে ফিরে এইগুলোই আসে, এই ম্যাথ গুলোই আসে, প্রচুর প্রচুর ম্যাথ এইখান থেকে এইভাবেই আসছে পরীক্ষায় আমাদের। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে তাহলে এই ম্যাথ গুলো আমাদের ভুল হবে না। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম। এখন আসো লজ অফ ফলিং বডিজ। লজ অফ ফলিং বডিজ নিয়ে একটু পড়ালেখা করি, আসো। লজ অফ ফলিং বডিজ এইটার হচ্ছে এক্সপেরিমেন্ট করছে আমাদের যে গ্যালিলিও, সে হচ্ছে আমাদের এটা হচ্ছে ইকুয়েশন গুলো দিছে। তো সেই ইকুয়েশন গুলো দেওয়ার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা হয়েছিল আমাদের এই যে পিসা 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 স্টেট বা পিসা সিটির 180 ফিট টল একটা 180 ফিট টল একটা বিল্ডিং থেকে দুটো অবজেক্ট ফেলে দিয়ে এই পরীক্ষাটা এক্সামটা করা হয়েছিল। এটার এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। সেখানে বলা হয়েছে একটা ভ্যাকুয়ামের মধ্যে অল দ্য ফলিং বডিজ স্টার্টিং ফ্রম রেস্ট, মানে হচ্ছে স্ট্যাটিক কন্ডিশন থেকে শুরু হবে, তার মানে ভি নট জিরো হবে। ঠিক আছে, এই ভি নট জিরো হবে, সাথে কি ফ্রিলি ফলিং বডিজ হবে, কোনো রেজিস্ট্যান্স থাকবে না। যদি এরকম হয় ফ্রিলি ফলিং বডিজ হয় স্টার্টিং ফ্রম দ্য রেস্ট ট্রাভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, তার মানে ফার্স্ট ল অবস্থায় যেরকম ইকুয়াল ডিস্টেন্স এট ইকুয়াল ডিস্টেন্স পার করবে, ইকুয়াল ডিস্টেন্স এট ইকুয়াল ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, ইন্টারভাল অফ টাইম, তাহলে এইটা পাবো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ল। মানে তুমি সাইজে যেরকমই হোক হোক, সেটা হচ্ছে একটা আহ এরকম ফেদার হোক বা পাতা হোক, আর একটা হচ্ছে মনে করো বড় বল হোক, দুইটাই যদি হচ্ছে এরকম ভাবে নিচে ফেলানো হয়, দুইটাই যদি নিচে ফেলানো হয় ইকুয়াল টাইমে সে তারা নিচে যে হিট করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। সেকেন্ড ল বলছে, সেকেন্ড লতে বলছে যেরকম এইরকম রেস্টে থেকে স্ট্যাটিক কন্ডিশন থেকে একটা অবজেক্ট যদি ফ্রিলি ফলিং বডিজ হয়, তাহলে সেটা হচ্ছে যে ভেলোসিটিতে নিচের দিকে ফল করবে, সেই ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু টাইম পিরিয়ড। এইটা হচ্ছে সেকেন্ড ল। আর থার্ড ল বলছে যে এই যে ফ্রিলি ফলিং বডি রেস্টিং কন্ডিশন থেকে নিচে পড়তেছে, এটাতে যে সে ডিস্টেন্স কভার করবে, হাইটটা কভার করবে, সেটা ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, মানে যে টাইমটা পাস হবে সেটার স্কয়ারের প্রপোর্শনাল হবে হচ্ছে হাইটটা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এইভাবে বলতে পারি যে v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2, এটা বলা যায়। v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2, এটা বলা যায়। আবার এইটা থেকে আমরা বলতে পারি h1 বাই t1 স্কয়ার ইকুয়ালস টু h2 বাই t2 স্কয়ার, এরকম ভাবে বলা যায়। তাহলে এই ইকুয়েশন গুলো থেকে আমরা এইখান থেকে এই জিনিসগুলো আমরা পেতে পারি, তাই তো? তার মানে হচ্ছে এখানে ভেলোসিটিটা হচ্ছে কি টাইমের প্রপোর্শনাল হবে, ভেলোসিটিটা টাইমের প্রপোর্শনাল হবে। ভেলোসিটি টাইমের প্রপোর্শনাল হওয়া মানে কি? মনে করো এইখান থেকে অবজেক্টটা যদি এইখানে পড়ে, সেটা যদি হচ্ছে মনে করো তোমার 2 সেকেন্ড, মানে 10 সেকেন্ডে যদি মনে করো যেরকম সে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি পায়, তাহলে এটা যদি 2 টাইমস হয়ে যায়, টাইমটারে তুমি হচ্ছে 2 টাইমস করে দিলা, 20 সেকেন্ড করে দিলা, তাহলে তখন দেখবা যেরকম তোমার ভেলোসিটিটাও 2 টাইমস হয়ে যাবে, কি হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের এই ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, এরপরে যদি আবার বলা হয় যেরকম এই যে একটা পাতা মনে করা আছে, সেই পাতাটা হচ্ছে কি নিচের দিকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে একটা হাইট নিয়ে, সেটা হচ্ছে টি সময় নিয়ে যদি পড়ে, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে সেখান থেকে তোমার যদি বলা হয় যে এরকম 10 সেকেন্ডে যদি হাইট 50 মিটার হয়, তাহলে এটা যদি 2 টাইমস হয় 20 সেকেন্ড, তখন এইটা কি হয়ে যাবে? এটা হচ্ছে 2 স্কয়ার টাইমস হয়ে যাবে, মানে 4 টাইমস। তার মানে জিনিসটা হবে হচ্ছে 200 মিটার ক্রস করবে। ক্লিয়ার? তাহলে কারণ এটা হচ্ছে কি 2 স্কয়ার না, টাইমস টাইম 2 টাইমস হয়েছে মানে 2 স্কয়ার হয়েছে, মানে হচ্ছে 4 টাইমস হবে।
এইভাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এখন আসলে বলছে যে স্টার্টিং ফ্রম রেস্ট দ্য ভেলোসিটি অফ এ ফ্রিলি ফলিং বডি আফটার 10 সেকেন্ড ইজ 10 মিটার পার সেকেন্ড, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার 15 সেকেন্ড। তার মানে v1 দিয়ে দিছে, t1 দিয়ে দিছে, v1 দিয়ে দিছে, t2 দিয়ে দিছে, v2 কত, v2 কত বলতেছে। তুমি এখন ডাইরেক্ট ম্যাথ করো, v1 বাই v2, v2 v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2। সেখান থেকে হচ্ছে v2 ইকুয়ালস টু v1 ইন্টু t2 ডিভাইডেড বাই t1। তাহলে এখানে v1 আমাদের কত 10, v2 t2 কত 15 ডিভাইডেড বাই আমাদের t1 হচ্ছে 10, 10 10 কাটা, তার মানে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। এই টাইপের ম্যাথ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এগুলো সহজ ম্যাথ, ক্যালকুলেটর ছাড়া করা যায়। এই টাইপের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা পারবো। এবার আসো এই পরে ম্যাথ, স্টার্টিং ফ্রম দ্য রেস্ট the distance traversed by a freely falling body after 10 seconds is 10 meter, what will be the traverse distance after 15 seconds। এই ম্যাথটা তোমাদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, তোমরা এখন করো। তাহলে আমরা হচ্ছে যারা যারা চেষ্টা করছি এতক্ষণ বোধহয় আমরা পেরে গেছি, তাই না? তাহলে আমাদের এখানে দিয়ে দিচ্ছে কি, ফ্রিলি ফলিং বডি আফটার 10 সেকেন্ড, তার মানে হচ্ছে t1 দিয়ে দিছে, বলছে যেরকম h1 দিয়ে দিছে। এবার বলছে হোয়াট উইল বি ট্রাভার্স আফটার t2, t2 দিয়ে দিছে। তা আমরা জানি কি h1 বাই t1 স্কয়ার ইকুয়ালস টু h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। সেখান থেকে আমাদের h2 বের করতে বলছে, h2 ইকুয়ালস টু h1 ইন্টু t1 t2 স্কয়ার ডিভাইডেড বাই t1 স্কয়ার। তাহলে এখানে h1 আমাদের কত, h1 আছে হচ্ছে আমাদের 10 মিটার, t2 হচ্ছে আমাদের 15 ইন্টু 15 বলা যায়, আর t1 হচ্ছে আমাদের 10, 10 10 কাটা 15 15 মানে হচ্ছে 15, ও এখানে হচ্ছে আমাদের 15, এখানে তো 10 ইন্টু 10, তাই না? স্কয়ার যেহেতু আছে, এটা তো স্কয়ার, এটাও আমাদের স্কয়ার। তাহলে হচ্ছে আমাদের 15 ইন্টু 15 মানে হচ্ছে 225 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 22.5 মিটার। এটা হচ্ছে আমাদের হাইট। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথ আমরা ইনশাল্লাহ পারবো, এগুলো দিয়ে আমাদের কোনো আর সমস্যা থাকবে না। তাহলে এই ম্যাথটা আমাদের গেল। এই জিনিসগুলো এখন তাহলে এই কোশ্চেনটার আনসার দাও, স্টার্টিং ফ্রম দ্য রেস্ট দ্য ভেলোসিটি অফ এ ফ্রিলি ফলিং বডি আফটার 2 সেকেন্ড ইজ 2 মিটার পার সেকেন্ড, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার 4 সেকেন্ড। আমাদের এখানে দিয়ে দিচ্ছে t1 v1, t2 v2 equals to what, আমরা জানি v1 বাই t1 equals to v2 বাই t2। সেখান থেকে v2 equals to, এখান থেকে v2 equals to v t2 into v1 divided by t1। এখানে হচ্ছে t1 হচ্ছে তুমি নিচে 2, উপরে হচ্ছে
2 ইন্টু 4 মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। শেষ। কারেক্ট আনসার কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই ম্যাথ আমরা পারবো ইনশাল্লাহ, ইজি ম্যাথ, সহজে আমরা পেরে যাবো। এবার সম্বন্ধে ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা আসি। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি? আমাদের একটা মোশন যেটা হচ্ছে একটা সার্কুলার মোশন হবে, যেখানে ভেলোসিটিটা সবসময় লিনিয়ার ভেলোসিটিটা কেমন হবে? লিনিয়ার ভেলোসিটি হিসাবে আসি। লিনিয়ার ভেলোসিটিটা আমাদের কেমন আসছে দেখো। আমাদের এই যে ভেলোসিটি, এই একটা অবজেক্ট, সে হচ্ছে এরকম সার্কুলার ওয়েতে চলতেছে। কেন? সে এইখানে যখন এই পয়েন্টে যখন আসতেছে, তার এইখানে হচ্ছে তার ট্যানজেন্ট বরাবর তার হচ্ছে কি, ট্যানজেন্টের দিকে তার হচ্ছে ডিসপ্লেসমেন্ট আছে, ট্যানজেন্টের দিকে তার ভেলোসিটি আছে, কিন্তু সে ওইদিকে না যেয়ে সে আবার হচ্ছে এই দিকে এসে ঘুরে এই পয়েন্টে আসতেছে, যেখানে তার ভেলোসিটি তার ট্যানজেন্টের বড়, ট্যানজেন্টের দিকে, আর তার ডিসপ্লেসমেন্টও ট্যানজেন্টের দিকেই হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? তার মানে অবশ্যই তাকে ভিতরের দিকে কেউ টানতেছে। কে টানতেছে? একটা ফোর্স টানতেছে। এই ফোর্সটাকে বলা হয় কি? সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক, এটাকে কি বলা হয়? সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্টারের দিকে যে ফোর্সটা টানতেছে সেটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। তার মানে সেন্ট্রিপেটাল ফোর্স থাকা মানে কি? এই এফ ইকুয়ালস টু এম এ আমরা জানি না? যেহেতু একটা সেন্ট্রিপেটাল ফোর্স আছে, তার মানে এখানে কি একটা অ্যাক্সেলারেশন আছে, সেটা বলা হয় সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। তার মানে এখানে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আসছে। তার মানে এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এটা কি কখনো জিরো হবে? এটা কখনো জিরো হবে না, তাহলে তো ফোর্সটা জিরো হয়ে যাবে, এই যে অবজেক্টটা ছিটকে দূরে সরে যাবে, তাই না? এই সার্কুলার মোশনে চলবে না। আমি বলছে যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশন, তার মানে ভেলোসিটিটার কথা তুমি চিন্তা করো। যদি তোমার স্পিড কি হয়, স্পিডটা তাহলে কি হবে? সবসময় ইউনিফর্ম থাকবে। তার মানে স্পিড অলওয়েজ কিরকম থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কিন্তু ভেলোসিটির কথা যখন বলবো, ভেলোসিটি মানে কি? তার মানে একটা মানে ডিরেকশন আছে। তুমি চিন্তা করো, এই যে লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটির ডিরেকশন কি অলওয়েজ চেঞ্জ হচ্ছে না? অলওয়েজ চেঞ্জ হচ্ছে। ভ্যালু সেম, ভ্যালু সেম, ভ্যালু কনস্ট্যান্ট, বাট ডিরেকশন, ডিরেকশন কনস্ট্যান্ট না। তাহলে এটা কি হচ্ছে? তার মানে আলটিমেটলি ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট, তাই তো? কারণ ভ্যালু কনস্ট্যান্ট থাকলে ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, তার কারণে এই ভেলোসিটিটা হচ্ছে কি কনস্ট্যান্ট থাকতেছে না। অ্যাঙ্গুলার ভেলোসিটির হিসাবে আসো, অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে আবার কিন্তু দেখো, এখানে সার্কুলার মোশনের ক্ষেত্রে ইউনিফর্ম থাকে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটিটা, কারণ এটার ভ্যালুও সেম, ভ্যালুও কনস্ট্যান্ট, আবার ডিরেকশনটাও অলওয়েজ দেখো এই ডিরেকশনেই ঘুরতেছে। এই ডিরেকশনে যখন ঘুরবে, তখন হয় সেটা উপরের দিকে, আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ঘুরলে, তুমি যখন এই ডিরেকশনে যখন ঘোরাবা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবা, তোমার মোশনটা, সার্কুলার মোশনটা, ডিরেকশনটা কি হবে? ওমেগাটা হবে হচ্ছে অবভিয়াসলি উপরের দিকে, তাই না? উপরের দিকে। তার মানে ডিরেকশনটা অলওয়েজ, ডিরেকশনটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। তার মানে আলটিমেটলি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, স্পিড কনস্ট্যান্ট থাকে, বাট ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে না। অ্যাক্সেলারেশনের কথা চিন্তা করো, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট না থাকে, অ্যাক্সেলারেশন থাকবে, তাই তো? কিন্তু কথা হচ্ছে, এটা তো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি হিসেবে আসতেছি আমরা এখানে। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, যেহেতু আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট না, তাহলে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি অবশ্যই আমাদের একটা থাকবে, সেটার হিসাব আলাদা। কিন্তু অ্যাক্সেলারেশন যখন লিনিয়ার অ্যাক্সেলারেশনে আসবো, এইটা যেহেতু কনস্ট্যান্ট না, তার মানে অ্যাক্সেলারেশন একটা থাকবে। তার মানে অ্যাক্সেলারেশন ইজ নট ইকুয়ালস টু জিরো। বাট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের চিন্তা করো, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হিসাব, যেখানে আমরা কি কি জিরো পাচ্ছি? আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো পাচ্ছি, এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলতে কিছু থাকতেছে না। তার মানে একটা জিনিসই আমরা জিরো পাচ্ছি, সেটা কি? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এখানে কোনো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নাই। কনস্ট্যান্ট কি কি পাচ্ছি? কনস্ট্যান্ট পাচ্ছি স্পিড আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, বাকি সব কনস্ট্যান্ট থাকতেছে না। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদের গেল। এখানে তাহলে আসলে ইউনিফর্ম সার্কুলার মোশন হ্যাভিং কি, কোনটা নাই? ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা জিনিসই নাই, সেটা কি? ভেরি গুড, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা নাই। অ্যাক্সেলারেশন তো আছে, কারণ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, অ্যাক্সেলারেশন থাকবে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কেমন থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে। ক্লিয়ার? তাহলে এই গেল। when the switch of an electric fan is on, then the fan attains the angular velocity of 20 radian per second after 10 complete rotation. তার মানে আমাদের কি বলছে? ওমেগা 20 রেডিয়ান পার সেকেন্ড আফটার 10 কমপ্লিট
রোটেশন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তার মানে আমাদের ওমেগা দিয়ে দিছে, ওমেগা দিয়ে দিছে, আমাদের বলছে যেরকম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আলফাটা কত সেটা বের করতে বলছে। কথা হচ্ছে আমাদের আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত, সুইচ অফ অ্যান্ড ফ্যান ইজ অন, তার মানে হচ্ছে ওমেগা এইটা যদি হয় তাহলে ওমেগা নট কত, 0। আমরা কি জানি একটা ইকুয়েশন জানতাম না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2 as, সেটা যদি আমরা সার্কুলার মোশনে নিয়ে আসি, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা নট প্লাস 2 আলফা থিটা, এস ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে থিটা হয়ে যায়, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয়ে যাবে। এখন এখানে থিটাটা কি হবে, থিটা হচ্ছে 2 পাই ইন্টু 10 টাইমস যেহেতু ঘুরছে, 10 টাইমস যেহেতু ঘুরছে রেডিয়ানে ছিল যেহেতু, তার মানে এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এইটা আমাদের থিটা পেয়ে গেছি। তাহলে এখন আসো সেখান থেকে আমরা বলতে পারি না এটা হচ্ছে 20 স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস 2 আলফা ইন্টু 20 পাই। এখান থেকে আসো আমরা যদি বলি 20 × 20 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 2 আলফা বলতে পারি। সেখান থেকে আমরা বলতে পারি যে এইটা এটা কাটা গেল, তাহলে হচ্ছে 2 আলফা ইকুয়ালস টু 20, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের ম্যাথ আসলে পারবো আমরা, জাস্ট হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন লিনিয়ার মোশনের যে ইকুয়েশন ছিল সেটারই ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাক্সেলারেশনে চেঞ্জ করে দিচ্ছি। ডিসপ্লেসমেন্টটা আমরা হচ্ছে পাই দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু হচ্ছে 10 কমপ্লিট রোটেশন ছিল, তার মানে হচ্ছে আমরা জানি কি পুরো একবার যদি কমপ্লিট রোটেশন করে 2 পাই ডিস্টেন্স কভার করবে না, তাহলে হচ্ছে 10 বার করলে হচ্ছে 20 পাই ডিস্টেন্স কভার করছে, সেই জন্য থিটা। আর হচ্ছে আলফা তো আমাদের বের করতেই হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। ক্লিয়ার? তাহলে দেখো এই জিনিসগুলো আমাদের দেখতে দেখতে আমাদের ডাইনামিক্স চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে গেছে, তাই না? ডাইনামিক্স চ্যাপ্টারে অনেক কিছু আমরা পড়ে ফেললাম। তোমাদের এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যে আমাদের মেডিকেল এন্ড ডেন্টাল এডমিশন টেস্টের সিট কয়টা, এটার জন্য আমাদের অ্যাটলিস্ট এসএসসি এন্ড এইচএসসি জিপিএ 9 থাকা লাগে, যেখানে বায়োলজিতে অ্যাটলিস্ট 3.5 এর কম হলে হবে না। 100 মার্কে এমসিকিউ হয় 1 ঘন্টা, যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না। বায়োলজি 30, কেমিস্ট্রি 25, ফিজিক্স 20, ইংলিশ 15, আর সাধারণ জ্ঞান যেটা হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি অ্যান্ড ফ্রিডম ফাইট নিয়ে 10 মার্কের থাকে। ঠিক আছে? তাহলে এইটার উপর ডিপেন্ড করে হয়। আর আর্ম ফোর্স বা আর্মি মেডিকেলে দেখা যায় যে এরকম এএফএমসি তে হচ্ছে ক্যাডেট 93টার মতো থাকে, এএফএমসি তে থাকে, এএমসি ক্যাডেট থাকে হচ্ছে 208টার মতো সিট, যেখানে আর 5টা আর্মি মেডিকেলে 260টা সিট থাকে। ঠিক আছে? ওইখানেও সেম, বায়োলজিতে 3.5 এর কম না, টোটাল লাগে 9, এটা হচ্ছে এফএমসি তে। আর এএফএমসি আর এএমসি যে ক্যাডেট গুলো আছে সেইখানে হচ্ছে তোমার 10 জিপিএ 5 লাগে। আর দুইটাতেই জিপিএ 5 থাকা লাগবে। আর একই 100 মার্কের এমসিকিউ থাকে, সিস্টেম সব সব সেম। আর ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির অ্যাডমিশন টেস্টেরও এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তোমরা যখন এইটার পিডিএফ পেয়ে যাবা তখন ইজিলি দেখতে পাবা। তাহলে আমাদের দেখো দেখতে দেখতে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার কোনো একটা ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত গুড বাই, আল্লাহ হাফেজ।